কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার নিয়ে আমরা জানবো এবং কোয়ান্টাম সংখ্যা বিষয়টা এরকম যে কোনো একটা পরমাণুতে যদি আমরা ইলেকট্রনের অবস্থান বের করতে চাই, ইলেকট্রনটা কী অবস্থা আছে, কিভাবে ত্রিমাত্রিক দিকবিন্যাস করে আছে বা ইলেকট্রনটা কিভাবে ঘুরছে, সব কিছু যদি আমরা জানতে চাই তাহলে আমরা যে সংখ্যার মাধ্যমে এগুলো জানতে পারি ওটাই হচ্ছে আমাদের সিম্পলি কোয়ান্টাম সংখ্যা। তাছাড়া ইলেকট্রনের মধ্যে কিন্তু দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এবং ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম, এই তরঙ্গ ধর্মের যে প্রকৃতি, তরঙ্গ ধর্মটা কীভাবে কাজ করে ইলেকট্রনে, সব কিছু কিন্তু জানা যায় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তাহলে আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, একটা পরমাণুতে ইলেকট্রন কোথায় থাকবে সেটা বের করা যায় কোয়ান্টাম সংখ্যা ইউজ করে। তো সেটা জানার জন্য তোমাকে যদি আমি একটা কাজ দিই, সেটা হচ্ছে তুমি একটা পরমাণুকে নিয়ে আসলে এবং তুমি করলে কি, এই পরমাণুতে থাকা ইলেকট্রনের অবস্থান জানার চেষ্টা করলে এবং তুমি যদি অনেকবার ওই পরমাণুর মধ্যে সার্চ করতে থাকো ইলেকট্রনটাকে এবং প্রতিবার যদি ভিন্ন ভিন্ন অবস্থানে ইলেকট্রনটাকে পেয়ে যাও, তাহলে ওই সমস্ত জায়গাতে তুমি একটা ডট বসাতে পারো। তাহলে যদি এরকম অনেকবার ইলেকট্রন সার্চ করার পর এক একটা ডট তুমি যদি যুক্ত করো, তাহলে দেখবে ছবিটা অনেকটা এরকম আসছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই ছবিতে আমরা কি করেছি, আমরা একটা পরমাণু নিয়েছি এবং পরমাণুর কেন্দ্রটা হচ্ছে ঠিক মাঝখানে, যেটা নিউক্লিয়াস। এবং আমরা যখন এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে খুঁজতে যাচ্ছি, তখন প্রতিবার কোনো না কোনো একটা জায়গায় ইলেকট্রনকে পেয়ে যাচ্ছি এবং যে জায়গাটাতে আমরা ইলেকট্রনকে পেয়েছি ওই জায়গাটাতে আমরা এরকম ছোট ছোট ডট চিহ্ন বসিয়েছি। এখন এখানে ইলেকট্রনগুলো যখন আমরা এরকম ডট চিহ্ন বসিয়ে মেজার করব বা পরিমাপ করব একটা টাইম পর, তখন দেখব কি কেন্দ্রের কাছাকাছি থাকা অবস্থায় আমরা ইলেকট্রনগুলোকে বেশি পেয়েছিলাম এবং কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাচ্ছি বা নিউক্লিয়াস থেকে যতই বাইরের দিকে যাচ্ছি, ততই কিন্তু আমাদের ইলেকট্রনকে পাওয়ার ঘনত্বগুলো কমছে। এবং এই যে আমরা ইলেকট্রনগুলোকে সার্চ করে বের করেছি, এই বের করাটা কিন্তু ত্রিমাত্রিক, এটা কিন্তু দ্বিমাত্রিক না। যদিও আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে দ্বিমাত্রিক একটা প্লেটে বৃত্তাকার একটা শেপ তৈরি করেছে এই সার্চ করা ইলেকট্রনের পয়েন্টগুলো, বাট আসলে বিষয়টা তা না। আমরা একটা গোলকের কথা যদি বলি, গোলক বা স্পিয়ারের মাঝখানের কেন্দ্রটা হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে ওই নিরেট গোলকের চারপাশে যতগুলো ম্যাটেরিয়াল আছে, ওই ম্যাটেরিয়ালটা যেরকম 3D বা ত্রিমাত্রিক দিকবিন্যাস, এখানে আমাদের সার্চ করা ইলেকট্রনগুলোর যে পয়েন্ট, এগুলো হচ্ছে 3D। তাহলে আমি বলতে পারি না যে নিউক্লিয়াসের খুব কাছাকাছি জায়গাতে আমি যদি একটা একক আয়তন নিই, ধরো যে ছোট্ট একটা বক্স নিলাম, এই বক্সটা হচ্ছে একটা একক আয়তন। তো এতটুকু আয়তনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রনকে পাওয়ার যেই প্রবাবিলিটি বা ইলেকট্রনের যে ডেন্সিটিটা, সেটা কিন্তু অনেক বেশি। আবার আমি যদি নিউক্লিয়াস থেকে অনেক দূরে ঠিক সেম একক আয়তনের কোনো একটা স্থান নেই বা স্পেস নেই, তাহলে আমি দেখতে পাবো এই স্পেস বা স্থানের মধ্যে কিন্তু ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি খুব কম। তাই নিউক্লিয়াসের খুব কাছাকাছি জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি টাইম ইলেকট্রনের উপস্থিতি পেয়ে থাকি এবং নিউক্লিয়াস থেকে যতই দূরে যাচ্ছি ততই কিন্তু আমরা আস্তে আস্তে ইলেকট্রনের উপস্থিতি কম পাচ্ছি। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে, তুমি যদি পরমাণুর চারপাশে এরকম ইলেকট্রনকে সার্চ করতে থাকো বা খুঁজতে থাকো, তাহলে 95% ক্ষেত্রে তুমি একদম পরমাণুর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থানে ইলেকট্রনগুলোর উপস্থিতি পাবে। অর্থাৎ তুমি যে এখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দেখতে পাচ্ছ আর, এবং এই ব্যাসার্ধটা ধরে তুমি যদি এরকম একটা বৃত্তাকার পথ বা বলা যায় ত্রিমাত্রিক বৃত্তাকার পথ কল্পনা করো, তাহলে এতটুকু জায়গার মধ্যে তুমি টোটাল 95% ইলেকট্রনের উপস্থিতি দেখতে পাবে। আর মজার বিষয় হচ্ছে কি, মাত্র 5%-এর মতো ইলেকট্রনের উপস্থিতি তুমি এই গোলকের বাইরে দেখতে পাবে। দ্যাট মিনস ইলেকট্রন কিন্তু কখনো কখনো এই গোলকের বাইরে, আমি জাস্ট ছোটো ছোটো ডট দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো ইলেকট্রন কিন্তু কখনো কখনো এই টোটাল গোলকের বাইরেও অবস্থান করতে পারে এবং সেটুকু পরিমাণ হচ্ছে অনলি 5%। বাট 95% ক্ষেত্রে আমরা এতটুকু গোলক যে দেখলাম ব্যাসার্ধযুক্ত আর, তো এই আর ব্যাসার্ধযুক্ত গোলকের ভেতরে কিন্তু ইলেকট্রনের উপস্থিতি থাকে। এখন এখানে যেই গোলকটা আমরা কল্পনা করেছি, যেখানে ইলেকট্রনের অবস্থান অনেকগুলো, এটা কিন্তু জাস্ট একটা লেয়ার। কেমন লেয়ার? এটা ধরে নেওয়া হচ্ছে নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বের লেয়ার, যে লেয়ারের একটা নির্দিষ্ট শক্তি আছে। তার মানে এক একটা শক্তি স্তরের কথা যখন আমরা শুনেছিলাম পরমাণুর মধ্যে ছিল, ওগুলো প্রত্যেকটা শক্তি স্তরের জন্য আমরা কিন্তু এরকম করে ইলেকট্রনের ডেন্সিটি পাবো, বা বলা যায় ইলেকট্রনকে, মানে ইলেকট্রনের উপস্থিতির এরকম ডট পাবো। তার মানে আমি যদি এটাকে ধরে নিই নিউক্লিয়াসের একদম কাছাকাছি অবস্থানের একটা উপস্থিতি ইলেকট্রনের, তাহলে এরকম একটা শেপ আমরা পাচ্ছি। এবং আমি যদি বলি এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরের যে অবস্থা, সেটা ধরো E1 হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা এরকম আরেকটা গোলক পাবো। এবং সেই গোলকের যাত্রাটা কিভাবে শুরু হবে আমি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিই। সেই গোলকের যাত্রাটা শুরু হবে হয়তো এই জায়গা থেকে, যে আমি এখানে ছোটো ছোটো ডট দিচ্ছি অনেকগুলো, তো এরকম করে যাত্রা করে সে টোটাল একটা গোলকের মতো লেয়ার তৈরি করবে এবং এই লেয়ারটা আমাদের টোটালটার
মানে ভিতরে যে লেয়ারটা আছে তার চারপাশে থাকবে। এবং এই লেয়ারটা আমি যদি কমপ্লিট করি তাহলে তুমি দেখতে পাবে এটা আসলে আমাদের ছোট্ট মাঝখানে যে লেয়ারটা ছিল আর ব্যাসার্ধের এই টোটাল লেয়ারটাকে ঘিরে ফেলছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এতটুকু অংশ যে আমি এঁকেছি জাস্ট অর্ধেক এঁকেছি, অর্ধেকও না, অনেক কম অংশ এঁকেছি। এটা হচ্ছে আমাদের পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের আরেকটা শক্তি স্তর, যে শক্তি স্তরে আমি এরকম অনেকগুলো ডট পাবো, যে ডটগুলো নির্দেশ করবে কি ইলেকট্রন বিভিন্ন সময় এই সমস্ত জায়গায় ছিল। তার মানে এখানে প্রত্যেকটা শক্তি স্তরের জন্যই কিন্তু আলাদা আলাদাভাবে এরকম ইলেকট্রনের উপস্থিতি পাবো, এবং এরা এক একটা কিন্তু ত্রিমাত্রিক লেয়ার বা ত্রিমাত্রিক গোলকের মতো কাজ করবে। আবার দেখো, প্রথম শক্তি স্তরে থাকে ইলেকট্রনের প্রবাবিলিটি বা সম্ভাব্যতার যে ডট, সেগুলোর তুলনায় দ্বিতীয় স্তরের বা দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে থাকা ইলেকট্রনের প্রবাবিলিটির যে ডট, তাদের মাঝে কিন্তু একটা গ্যাপ থাকে, এবং গ্যাপের মধ্যে কিন্তু আমরা ইলেকট্রন দেখতে পাই না বললেই চলে, তাই না? একদম খালি দেখতে পাচ্ছ। তার মানে এই সমস্ত জায়গাতে যেহেতু ইলেকট্রনগুলোকে পাওয়া যায় না, এগুলোকে আমরা নোড বলে থাকি, যেটা তোমরা অলরেডি জানো। আর যে সমস্ত জায়গাগুলোতে ইলেকট্রনকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, যেমন আমরা এই টোটাল গোলকটাকে দেখতে পারি, এদেরকে বলা হয় অরবিটাল। তো কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কিন্তু আমরা এই অরবিটালের একটা ভালো ধারণা পেতে পারি। এবং তোমরা ছোটোবেলা থেকে যে পড়েছ, পরমাণুর মধ্যে যে মডেলগুলো ছিল, সে মডেলগুলো দেখতে অনেকটা এরকম। দ্যাট মিনস আমি প্রথমে একটা বৃত্তাকার পথ দিলাম, তারপর আরেকটা বৃত্তাকার পথ, তারপর আরেকটা পথ, তারপর আরেকটা পথ। তো এই যে আমি এক একটা বৃত্তাকার পথ কমপ্লিট করছি পরমাণুর চারপাশে, এরা আসলে কোনো বৃত্তাকার পথ না, এরা আসলে আমাদের এরকম ত্রিমাত্রিক স্পিয়ার বা বলা যায় গোলকের লেয়ার। তাহলে আমি যদি প্রথম কক্ষপথের কথা বলি, সেটা হয়তো আমাদের আর ব্যাসার্ধের এই টোটাল মানে ডট ডটগুলো যে ছিল এটাকে রিপ্রেজেন্ট করে। আর আমি যদি দ্বিতীয় লেয়ারের কথা বলি বা এই যে দ্বিতীয় কক্ষপথের যদি কথা বলি, তাহলে সেটা হয়তো আমাদের এখানে দ্বিতীয় যে শক্তি স্তরের মধ্যে থাকা ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ছিল সেটাকে নির্দেশ করতো। তাহলে আমরা ছোটোবেলা থেকে যেই পরমাণু মডেলগুলো পড়েছিলাম, সেগুলো সবগুলোর মেইন যে কাহিনী ছিল সেটা হচ্ছে 3D বা ত্রিমাত্রিক ঘটনা, কোনোটাই কিন্তু দ্বিমাত্রিক ছিল না। এবং আমরা এটাকে কিন্তু একটা জিনিসের সাথে কী করব, তুলনা করতে পারি। সেটা হচ্ছে এরকম একটা ছবি। খেয়াল করে দেখো, এই ছবির মধ্যে যেটা করা হয়েছে এটা হচ্ছে একটা লং টাইম ফটোগ্রাফি। ধরো সন্ধ্যা 7টা থেকে শুরু করে একদম পরবর্তী দিন সকাল 4টা-5টা পর্যন্ত টোটাল মহাকাশের ছবি তোলা হয়েছে। তো আমি যদি চাই মহাকাশের কোন জায়গাটাতে বা মহাকাশের কোন অবস্থানে নির্দিষ্ট কোনো তারকা আছে, তাহলে কিন্তু আমরা এরকম লং ফটোগ্রাফি করতে পারি হাই ডেফিনিশনের ক্যামেরা দিয়ে বা হাই রেজলিউশনের ক্যামেরা দিয়ে। সেটা করা হয়েছে কি, ধরো একটা তারকা সন্ধ্যা 7টার সময় বা 7 PM সময় এই জায়গাটাতে ছিল। তো ওই হাই রেজলিউশনের ক্যামেরাটা করলো কি, সন্ধ্যা 7টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে ছবি তুলতে থাকতো ওই মহাকাশের। তো সে যদি ছবি তুলতে থাকে তাহলে সে দেখবে কি 8টার সময় হয়তো তারকাটা এখানে গিয়েছে রাত, তারপর রাত 9টার সময় এখানে গিয়েছে, 10টার সময় এখানে, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, এরকম করে তারকাটা একটা নির্দিষ্ট পথ ধরে যাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা সেকেন্ডে ছবিগুলো তুলে তারপর সেই ছবিগুলোকে মার্চ করে বা একত্রিত করে এরকম একটা ছবি যে বানানো হয়েছে, এটা আমাদেরকে কি নির্দেশ করবে, এখন টোটাল মহাকাশের কোন কোন জায়গাটাতে আমরা তারকার উপস্থিতি দেখতে পাচ্ছি, বা কোন কোন পথ ধরে আমাদের তারকাটা বা নক্ষত্রটা মহাকাশে চলছে। ঠিক সেম কনসেপ্টটা আমরা এখানে দেখেছি, যে আমরা যদি ইলেকট্রনকে সার্চ করতে থাকি কোনো একটা পরমাণুতে, তাহলে খুব সহজে আমরা ওই ইলেকট্রনের উপস্থিতি কোন জায়গাটাতে বেশি আছে সেটা দেখতে পাবো। যেমন তোমরা এই মহাকাশের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ যে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু, আমি যদি একটু দেখাই, জাস্ট এতটুকু জায়গা, এই জায়গাতে কিন্তু মোটামুটি ভালো একটা ডেনসিটি আছে তারকার। আবার তুমি দেখতে পাচ্ছ তারকাগুলোও মোটামুটি এরকম একটা পথ ধরে যাচ্ছে। তাই এখান থেকে আমরা ক্লিয়ার যেটা পাই সেটা হচ্ছে অবশ্যই তারকাগুলো মহাকাশে একটা নির্দিষ্ট গতিপথ ধরে যায়, এবং আমি কিন্তু এক্সাক্ট কোনো লোকেশন তারকার পাচ্ছি না। আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোন কোন জায়গায় তারকাটার ঘনত্ব বেশি ছিল বা বেশি পরিমাণ তারকা ছিল। এবং এই কনসেপ্টটা অনেকটা এরকম, তুমি যদি আরেকটা জিনিস দেখো, যেমন আমি একদম বাস্তব ছবি দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করে দেখো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো সন্ধ্যা 7টা থেকে শুরু করে একদম পরের দিন সকাল ভোর 4টা পর্যন্ত মহাকাশের একটা ভিডিও। তো কোনো একটা পৃথিবীর স্থানে আমি যদি হাই রেজলিউশনে ক্যামেরাটা সেট করে এরকমভাবে ভিডিও করতে থাকি, তাহলে অন্তত দেখা যাবে যে মহাকাশের তারকারা কীভাবে ঘুরছে বা কীভাবে তারা আমাদের টোটাল মহাবিশ্বটাকে পরিভ্রমণ করছে। তো সেক্ষেত্রে তুমি যদি প্রত্যেকটা পয়েন্টে এরকম ডট দিয়ে রাখতে পারো, তাহলে ওই ডটগুলো পরবর্তীতে আমাদেরকে নির্দেশ করবে যে মহাকাশের কোন জায়গাটাতে কোন তারকাটা কোন সময় ছিল। তাই যদি হয়ে থাকে, এখান থেকে আমরা আসলে কি জানলাম, আমরা জানলাম আসলে ডেনসিটির ব্যাপারটা।
অর্থাৎ আমরা কখনোই কিন্তু মহাকাশে এক্সাক্ট কোনো অবস্থানে তারকার অবস্থানটা বের করতে পারবো না পৃথিবী থেকে। আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে মহাকাশের কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ঘনত্বের তারকাটা আছে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, খেয়াল করে দেখো, এটা কিন্তু আরেকটা হাই ডেফিনিশনের ক্যামেরা। তো এই ডেফিনিশনের ক্যামেরাটা কী করেছে, এটা যেটা করেছে সেটা হচ্ছে দুটো রাস্তা আছে এবং আমরা চাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে যে গাড়ি চলাচল করছে কোন জায়গাটা দূরে বেশি পরিমাণ গাড়ি চলাচল করছে বা গাড়ির ঘনত্ব বা ডেন্সিটিটা কোন জায়গায় বেশি। তো আমি দেখতে পাচ্ছি একটা ঘনত্ব এই লাইন বরাবর অতিক্রম করেছে, আরেকটা ঘনত্ব আমরা ঠিক এই লাইন বরাবর দেখছি, যদিও ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি একটু হাইলাইটার ইউজ করি তাহলে বুঝতে পারবে। একটা দেখতে পাচ্ছি, আচ্ছা হাইলাইটের ধারও দেখা যায় না, আচ্ছা সমস্যা নেই। তো তুমি হয়তো দেখতে পাচ্ছ অথবা বুঝতে পারছো যে রাস্তার ঠিক মাঝখানের জায়গাটাতে সবচেয়ে বেশি পরিমাণ গাড়ির ঘনত্ব, আবার ওই রাস্তার ওই জায়গা বরাবর আমাদের গাড়ির ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক একইভাবে আমাদের পরমাণুতে থাকা ইলেকট্রনেরও কিন্তু বিভিন্ন জায়গায় ঘনত্ব আছে, এবং যে সমস্ত জায়গায় ঘনত্ব অনেক বেশি বা ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবতা সবচেয়ে বেশি, ওই জায়গাটার নাম কি? অরবিটাল। তার মানে রাস্তায় তুমি দেখতে পাচ্ছ এই দুটো জায়গায় যেহেতু গাড়িকে পাওয়ার পরিমাণ সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি পরিমাণ প্রবাবিলিটি থাকে গাড়ি ঘোড়া চলাচল করার জন্য, তাই পরমাণু সাপেক্ষে এই দুটো জায়গাকে কী বলা হয়? অরবিটাল বলা হয়। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন অনেকগুলো কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানবো। বেসিক্যালি কোয়ান্টাম সংখ্যা অনেক ধরনের হয়, 4 ধরনের হয়। তার মধ্যে প্রথম যে ধরনটা হচ্ছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রথম কোয়ান্টাম নাম্বারটা সর্বপ্রথম প্রবর্তন করেন নিলস বোর তার বোরের পারমাণবিক মডেল অনুসারে। এই সংখ্যাটার মাধ্যমে কোনো একটা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে অ্যাভারেজ ডিস্টেন্স বা বলা যে গড় দূরত্ব সেটাকে বোঝানো হয়। এবং এক্ষেত্রে আমরা জানি যে বোর তার পরমাণু মডেলে বলেছিলেন ইলেকট্রনগুলো পরমাণুর চারপাশে নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কিছু শক্তি স্তরে ঘুরঘুর করতে থাকে, এবং এই শক্তি স্তরগুলোর যে দূরত্বটা সেটা আসলে প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তাহলে ব্যাপারটা এরকম, যদি এটা হয় আমাদের একটা পরমাণু, তার কেন্দ্রে কিন্তু থাকছে আমাদের নিউক্লিয়াস। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, যেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এবং এই নিউক্লিয়াসের থেকে কিছু নির্দিষ্ট দূরত্বে কিন্তু অনেকগুলো শক্তিস্তর বা কক্ষপথ থাকে, এবং প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনের শক্তি কিন্তু আলাদা। একদম প্রথম যে কক্ষপথটা সেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, তারপরে কক্ষপথকে এল, তারপরেরটাকে এম, তারপরেরটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং এই প্রত্যেকটা কক্ষপথকে নাম্বারিং করা হচ্ছে 1 2 3 4 দ্বারা, অর্থাৎ পরমাণুর সবচেয়ে কাছের যে কক্ষপথ ওটাকে n = 1 এই নাম্বার করা হয়, এবং n হচ্ছে আসলে কক্ষপথকে প্রকাশ করা হয় বা বলা যায় প্রথম কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় n দিয়ে। তাহলে n = যখন 1 তখন সেটার নাম হচ্ছে কে, n যখন আমাদের 2 সেটা হচ্ছে আমাদের এল কক্ষপথ, n যখন আমাদের 3 সেটা হচ্ছে আমাদের এম কক্ষপথ, n যখন আমাদের 4 সেটা হচ্ছে এন কক্ষপথ। এবং যেহেতু পর্যায় সারণীতে থাকা সবগুলো যে মৌলিক পদার্থের সর্বোচ্চ যেই কক্ষপথ আছে সেটা আসলে 4-এর বেশি এখনও হয়নি, এই জন্য 4-এর বেশি কিন্তু কক্ষপথকে এখানে ধরা হয় না। এবং যদি কখনো কোনো একটা কক্ষপথ ধরো n = 5 হতো, তখন সেটার জন্য আমরা কিন্তু নাম রাখতাম পরের নামটা, দ্যাট মিনস n-এর পর কি ও রাখতাম, তাহলে ও ছিল আমাদের আরেকটা কক্ষপথ যদি আমাদের n-এর মানটা 5 হতো। বাট যেহেতু আমাদের পর্যায় সারণীতে থাকা প্রত্যেকটা মৌলিক পদার্থকে এভাবে লেখা হয়, হ্যাঁ কিছু কিছু মৌলিক পদার্থ তো অবশ্যই আছে, যেমন আমি যদি শেষের দিকের মৌলিক পদার্থগুলোর কথা বলি 100-এর উপরে যেগুলো, সেগুলো কিন্তু 5 6 7 এরকম কক্ষপথ পর্যন্ত যেতে পারে। তার মানে n যদি হয় আমাদের এখানে 6, আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, ধরো n-এর মানটা হচ্ছে 6, তাহলে তখন কিন্তু আমরা p নামকরণ করব সেই কক্ষপথের বা শক্তি স্তরের। তো এখন এই যে আমরা শক্তি স্তরগুলো দেখলাম, এইগুলোকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেটাই তো হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অরবিট। এবং অরবিটটা আসলে কি? খুব সহজ জিনিস, কক্ষপথ। তার মানে আমরা যেটা বলেছিলাম যে কোনো একটা নিউক্লিয়াসের চারপাশে থাকা কক্ষপথগুলোকে অরবিট বলে, এই কথাটা একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, কক্ষপথকে বেসিক্যালি অরবিট বলে না, অরবিট বলা হয় আসলে নিউক্লিয়াসের চারপাশে থাকা স্পেস বা এমন একটা অবস্থান যেখানে ইলেকট্রনগুলো থাকতে পারে বা চলাচল করতে পারে। তার মানে অরবিট বলতে আমরা আসলে স্পেস বুঝবো, এবং স্পেসটা হচ্ছে আমাদের 3D স্পেস। এখন খেয়াল করে দেখো, আমরা যতই এখানে কক্ষপথগুলোকে 2D আকারে দেখাই না কেন, এই কক্ষপথ বা প্রথম কোয়ান্টাম সংখ্যার যেই কক্ষপথগুলো আছে এগুলো আসলে 2D অবস্থানে থাকে না, এরা সবাই থাকে হচ্ছে 3D বা ত্রিমাত্রিক অবস্থানে। তার মানে আমি যদি একটা নির্দিষ্ট গোলককে কল্পনা করি বা স্পিয়ারকে যদি কল্পনা করি, ওই স্পিয়ার বা গোলকের যদি প্রত্যেকটা লেয়ার থাকে, ওই লেয়ারগুলো যেরকম ত্রিমাত্রিক দিকবিন্যাস যুক্ত হবে বা ত্রিমাত্রিক স্পেস বা 3D স্পেস যুক্ত হবে, সেই স্পেসগুলো আসলে নির্দেশ করে আমাদের এই প্রধান কোয়ান্টাম সংখ্যাতে থাকা কক্ষপথগুলো।
সেটার জন্য আমরা আবারও সেম ছবিটা নিয়ে আসি, যেটা আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশনে দেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মাঝখানে আমাদের কি থাকছে, অবশ্যই নিউক্লিয়াস থাকছে। নিউক্লিয়াসের ঠিক পাশে বা নিউক্লিয়াসের ঠিক পরে আমরা কিন্তু এরকম একটা লেয়ার দেখতে পাচ্ছি, এবং তুমি যদি এই লেয়ারটাকে দেখো, এটা টোটালি একটা ত্রিমাত্রিক লেয়ার, এবং এই লেয়ারটা আসলে আমাদের প্রথম যে শক্তি স্তরটা আছে সেটাকে নির্দেশ করে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কে শক্তি স্তর। তার মানে শক্তি স্তরগুলো কখনোই কিন্তু, বা বলা যায় অরবিটগুলো কখনোই 2D বা দ্বিমাত্রিক হয় না, এরা হচ্ছে ত্রিমাত্রিক হয়। কে এর পর এটাকে তুমি ধরে নেওয়া হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে কি এল শক্তি স্তর, এবং সবচেয়ে বাইরে যেটা এটাকে ধরে নাও তুমি এম, তার মানে এটা হচ্ছে আমাদের এম শক্তি স্তর। তাহলে এই যে এরকম শক্তি স্তরগুলো দেখতে পাচ্ছি, এই সমস্ত শক্তি স্তরের মধ্যে যে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকতে পারে। যেমন আমি বলতে পারি এখানে ইলেকট্রন থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় ইলেকট্রন আমাদের থাকতে পারে। বাট এই ইলেকট্রনের থাকাটা কিন্তু ত্রিমাত্রিক, কখনো কিন্তু আমাদের এই গতানুগতিক ছবির মতো দ্বিমাত্রিক না। তারপর এখানে এই যে এই শক্তি স্তরগুলো আমরা দেখছি, এদের শক্তি স্তরের প্রত্যেকটার মধ্যে থাকা ইলেকট্রনের শক্তি সেম থাকে না, এবং যখন আমি ইলেকট্রনটাকে খুব কাছাকাছি বলবো নিউক্লিয়াসের, তো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থানে থাকা ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি থাকে। যেমন আমি যদি বলি কে, এটা একটা শক্তি স্তর যার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছে, তার মানে ওর মধ্যে থাকা ইলেকট্রনের শক্তি বা এনার্জি সবচেয়ে বেশি হবে, এবং তার চেয়ে একটু কম হবে হচ্ছে এল শক্তি স্তরে থাকা ইলেকট্রনগুলো, তার চেয়ে কম হবে হচ্ছে এম এর, তার চেয়ে কম এন এর, এভাবে আস্তে আস্তে চলতে থাকবে। তার মানে ইলেকট্রনের শক্তিটা নির্ভর করে কিন্তু সে কোন কক্ষপথে থাকছে তার উপর। যেহেতু আমরা ইলেকট্রনের শক্তি হিসেবে কি বুঝবো, সেটা হচ্ছে ইলেকট্রনটাকে আমরা নিউক্লিয়াসে যত কাছে রাখবো, নিউক্লিয়াস তাকে তত বেশি আকর্ষণ করতে থাকবে, কেননা নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ প্রোটন থাকে আর ইলেকট্রনের মধ্যে কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। তো সেই কারণে কে শক্তি স্তরের মধ্যে থাকা ইলেকট্রনগুলো সবচেয়ে বেশি স্ট্রং বা শক্তিশালী হয়, এবং তুমি সহজে এদেরকে সরাতে পারবে না। তুমি যদি কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনকে সরাতে চাও, তাহলে তুমি লাস্টের কক্ষপথে থাকা ইলেকট্রনকে সরাতে পারবে। যেমন আমাদের পরমাণুর কক্ষপথে যদি এরকম 4টা কক্ষপথ থাকে, বা 4টা যদি আমাদের প্রধান শক্তি স্তর থাকে, তাহলে তুমি চতুর্থ কক্ষপথে থাকা ইলেকট্রনকে চাইলে সরাতে পারো। যদি 5টা থাকে তাহলে পঞ্চম কক্ষপথের ইলেকট্রনকে সরাতে পারো। তাহলে কোনো একটা পরমাণু শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো কি হয়, উইক হয় বা হচ্ছে দুর্বল হয়, এবং আমরা সহজেই সেগুলোকে সরিয়ে ফেলতে পারি। তারপর আছে আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা নিয়ে। ইলেকট্রন সংখ্যাটা জিনিসটা কীরকম, যে কোনো একটা কক্ষপথের মধ্যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যে ইলেকট্রন থাকতে পারে, সে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা হচ্ছে অবশ্যই 2n², যেখানে n হচ্ছে কি আমাদের প্রথম কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা। তো যেমন আমি যদি বলি প্রথম কক্ষপথের জন্য বা ফার্স্ট কক্ষপথের জন্য, ফার্স্ট কক্ষপথকে কি ধারা প্রকাশ করা হয়, কে ধারা প্রকাশ করা হয়। তো ওর জন্য n এর মান হচ্ছে 1, তাই ওর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, অনলি 2টা থাকবে, কারণ 2 × 1² মানে কি 2। তারপর আমি যদি দ্বিতীয় কক্ষপথের কথা বলি, সেটা হচ্ছে আমাদের এল কক্ষপথ, তার মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা, 2 × 4, 4 × 8, তার মানে 8টা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম। তারপর আমি যদি তৃতীয় কক্ষপথের কথা বলি, তাহলে তার মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে এম কক্ষপথ, তো 3 × 9, 9 × হচ্ছে 18, 18টা ইলেকট্রন থাকবে। আর ফাইনালি আমি যদি চতুর্থ কক্ষপথের কথা বলি, দ্যাট মিনস এখানে লিখি ফোর্থ কক্ষপথ, তাহলে চতুর্থ কক্ষপথের নাম হচ্ছে আমাদের এন, ওর মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা, 4 × 4 = 16, 16 × 32টা। আর মজার বিষয় হচ্ছে কি, এই 32টার বেশি কোনো ইলেকট্রন কোনো কক্ষপথে থাকতে পারবে না, সেটা যততম কক্ষপথে হোক না কেন। তাহলে আমাদের কক্ষপথে ইলেকট্রন সংখ্যার যেই লিমিটেশন বা লিমিট, এই লিমিটটা হচ্ছে আমাদের 32। 32-এর বাইরে কিন্তু আমাদের আর কোনো ইলেকট্রন থাকতে পারবে না যে কোনো কক্ষপথে, সেটা পঞ্চম হোক, ষষ্ঠ হোক, সপ্তম হোক। তো এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। আবার এখানে খেয়াল করে দেখো, এন হচ্ছে কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বলা যায় কক্ষপথের সংখ্যা, এবং এন এর মান যতই বাড়তে থাকে আমাদের ইলেকট্রনের বা কক্ষপথের শক্তিও কিন্তু বাড়তে থাকে। যেমন দেখতে পাচ্ছ প্রথম কক্ষপথের শক্তি কম, তারপরেরটার শক্তি বেশি, তারপরেরটা আরও বেশি, তারপরটা আরও বেশি। তাই যদি হয়ে থাকে, আমি তাহলে এখানে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি। সম্পর্কটা হচ্ছে এরকম যে, তুমি যদি এনার্জির কথা বলো বা ইলেকট্রনের শক্তির কথা বলো বা কক্ষপথের শক্তির কথা বলো, এই এনার্জিটা প্রপোর্শনাল হবে কার, এনের। এন হচ্ছে কি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা যত বাড়াবো, আমাদের এনার্জি লেভেল তত কি হবে, বাড়তে থাকবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে এনার্জি অফ অরবিট। অরবিট বা কক্ষপথের শক্তি বাড়তে থাকে যতই আমরা এনের মানটা বাড়াই, কিন্তু ইলেকট্রনের শক্তি কিন্তু উল্টোভাবে কমতে থাকে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, কে শক্তি স্তরে কিন্তু ইলেকট্রনটা অনেক স্ট্রং, আবার একদম লাস্টের শক্তি স্তরে কিন্তু ইলেকট্রনটা কি অনেক উইক। তাহলে আমি যদি এক কথা এটাকে খুব সহজ করে দিই তোমাদের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে কাছে যে শক্তি স্তরটা আছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের কে শক্তি স্তর, এবং এই সবচেয়ে কাছের শক্তি স্তরের মধ্যে থাকা ইলেকট্রনের শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু এই কে কক্ষপথ এটার শক্তি কিন্তু কম। আবার আমি যদি সবচেয়ে দূরের কক্ষপথ ধরে নিই,
n, তাহলে দূরের কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি কিন্তু কম, বাট ওই কক্ষপথের শক্তি কিন্তু আবার বেশি। তার মানে কক্ষপথের শক্তি বা এনার্জি অফ অরবিট একটা জিনিস, আবার ইলেকট্রনের যে শক্তি এটা কিন্তু আরেকটা জিনিস। কেননা তুমি শেষ কক্ষপথের ইলেকট্রনকে খুব সহজেই যে কোনোভাবে ছুটে ফেলতে পারো বা একদম বাইরে বের করে দিতে পারো। আবার কোনো একটা পরমাণুর জন্য এনের মান যত বড় হতে থাকে, আমাদের ওই পরমাণুর যে সাইজটা আছে সেই সাইজটাও কিন্তু অনেক বড় হতে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে যদি আমি কক্ষপথের সংখ্যা বাড়াই তাহলে অবশ্যই সাইজ বা আকার কী হবে, বাড়বে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কি নির্দেশ করে? সাইজ নির্দেশ করে কোনো একটা পরমাণুর। তাহলে এটাকে আমরা লিখতে পারি অ্যাটমিক সাইজ। এই জিনিসটা কিন্তু নির্দেশ করা যায় আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তাই যদি হয়ে থাকে, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা আরেকটা জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে সাইজ যদি বৃদ্ধি পায় বা আকার যদি বৃদ্ধি পেতে থাকে, আমাদের পরমাণুর যেই ব্যাসার্ধটা আছে সেটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। যেমন ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? যে শেষ কক্ষপথ থেকে শুরু করে আমাদের পরমাণুর কেন্দ্র পর্যন্ত টানা যেই লাইনটা আছে সেটা কি ব্যাসার্ধ, যেহেতু এটা একটা গোলকের মতো কাজ করে। ডট বৃত্তাকার পথ, এটা কিন্তু গোলক, এই যে আমাদের পাশে আঁকা গোলকের মতো। তার মানে অবশ্যই এটা কি ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা এটাও বুঝতে পারি তার অ্যাটমিক রেডিয়াস বা ব্যাসার্ধটা কতটুকু। যেই জিনিসটার মানে যে পরমাণুটার প্রথম কোয়ান্টাম সংখ্যা বেশি বা বলা যায় এনের মান বেশি, আমরা বলতে পারি তার রেডিয়াসও বেশি। তাহলে এন যদি বাড়ে, রেডিয়াস বা ব্যাসার্ধ কি আর বাড়বে, আর এন যদি কমে তাহলে আর এর মানও কি কমবে। তবে এই সাইজ এবং ব্যাসার্ধ কিন্তু আবার আপ ডাউন করতে পারে যদি আমরা ইলেকট্রনের সংখ্যাটাকে হেরফের করি। বিষয়টা এরকম, ধরো পরমাণুর শেষ কক্ষপথে বাইরে থেকে হঠাৎ করে কিছু ইলেকট্রন চলে আসলো, কারণ এমনও কিছু পরমাণু আছে যাদের শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন আসতে পারে বাইরে থেকে। তো ইলেকট্রন যদি শেষ কক্ষপথে আসে তাহলে শেষ কক্ষপথে কি হবে? ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি বেড়ে যাবে, এবং ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে পরমাণু কেন্দ্রে থাকা নিউক্লিয়াস কিন্তু এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে থাকবে। তো তখন কি হবে? যেহেতু আমাদের পরমাণু কেন্দ্র এই এক্সট্রা ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে, ওই সময়টাতে কিন্তু আমাদের পরমাণুর যে সাইজ অথবা রেডিয়াস বা ব্যাসার্ধ সেটা কিন্তু কমে যাবে। কেননা এখানে একটা কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে বা সংকোচন ঘটছে। আবার যদি কোনো কারণে পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বের হয়ে যায় এবং অল্প কিছু সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তখন কিন্তু ওই অল্প কিছু সংখ্যক ইলেকট্রনকে আমাদের এই পরমাণুর কেন্দ্র সেভাবে আগের মতো আকর্ষণ করতে পারবে না। তো ওই ক্ষেত্রে আমাদের পরমাণুর যে সাইজটা সেটা হচ্ছে বেড়ে যাবে, বা রেডিয়াস যেটা সেটা হচ্ছে বেড়ে যাবে। আর এটা আরেকটা কেস আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে পরমাণুর শেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন, দ্যাট মিনস অল ইলেকট্রন, কোনো একটা জায়গায় চলে গেল, হতেও পারে। যেমন সোডিয়ামের কথা যদি বলি, তার শেষ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন আছে। আবার ম্যাগনেসিয়ামের কথা যদি বলি, তাহলে সেটারও কিন্তু শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। তো এরকম শেষ কক্ষপথের ইলেকট্রন যদি সবগুলো কোনো একটা জায়গায় চলে যায়, তখন ওই কক্ষপথের কিন্তু আর অস্তিত্ব থাকে না, তখন আমাদের পরমাণু কক্ষপথ কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের পরমাণুর যে সাইজ আছে সেটাও অনেক কমে যাবে, এবং ব্যাসার্ধ যেটা আছে অ্যাটমিক রেডিয়াস সেটাও কি অনেক কমে যাবে। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলোকে ব্যবহার করে আমরা কী কী জিনিস বের করতে পারি। তাহলে চলো একটু দেখে ফেলি। আমরা প্রথম যেটা বের করতে পারি সেটা হচ্ছে অরবিট সংখ্যা। দ্যাট মিনস অরবিট বিষয়টা হচ্ছে কি? কক্ষপথ, এক কথায়। বাট এটা আমরা কক্ষপথ হিসাবে জানি না এখন। আমরা এখন যেটা হিসেবে জানি সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে থাকা একটা 3D স্পেস, সেটা হচ্ছে কি অরবিট। তাহলে অরবিট সম্পর্কে আমরা জানি, এবং অরবিটের সংখ্যাটাও কি এন দিয়ে প্রকাশ করা হয়। তারপর আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা অ্যাভারেজ ডিস্টেন্স জানি। আমি একটু ইংলিশে লিখছি, ইংলিশটা লেখা হচ্ছে সহজ। অ্যাভারেজ ডিস্টেন্স মানে হচ্ছে কি? গড় দূরত্ব। কিসের অ্যাভারেজ ডিস্টেন্স? নিউক্লিয়াস থেকে, বা বলা যায় পরমাণুর কেন্দ্র থেকে ইলেকট্রনের গড় দূরত্ব। তাহলে অ্যাভারেজ ডিস্টেন্স অফ ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস। তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে, আচ্ছা নিউক্লিয়াস না লিখে অ্যান লিখি, বা বলা যায় প্লাস চিহ্ন লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে পরমাণু নিউক্লিয়াস থেকে কোনো একটা ইলেকট্রনের যে গড় দূরত্ব আছে সেটা খুব সহজে আমরা বের করতে পারি প্রথম কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার বা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে পরমাণুর কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, যেটা আমরা জেনেছি কি 2n²। এটা আমরা জানতে পারি প্রথম কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে। তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অরবিটাল, এবং অরবিটাল নিয়ে আমরা পরবর্তীতে জানবো। অরবিটাল মানে হচ্ছে কি? পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে এমন কিছু অবস্থান বা এমন কিছু স্থান যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি বা সম্ভাবতা সবচেয়ে বেশি, এবং অরবিটাল সংখ্যাকে n² দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা জানি, ওটাকে বর্গ করলে আমরা কোনো একটা পরমাণুর অরবিটাল সংখ্যাও বের করতে পারবো। তারপর খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কোন একটা কক্ষপথের শক্তিকে আমরা কিন্তু বের করতে পারি। দ্যাট মিনস এটাকে বলা হয় এনার্জি অফ অরবিট।
এবং আমরা কোনো একটা কক্ষপথে শক্তি বের করার একটা সূত্র শিখেছিলাম। যদি তোমরা মনে করে দেখো সূত্রটা অনেকটা এরকম ছিল, E is equal to minus 13.6, আচ্ছা 13.6 ডিভাইড বাই হচ্ছিল এন স্কোয়ার, এবং এটা ছিল আমাদের ইলেকট্রন ভোল্ট ইউনিটে। তাহলে দেখো তো কোনো একটা অরবিট বা কক্ষপথের শক্তি এটা বের করার জন্য কিন্তু আমাদের এনকে দরকার হচ্ছে। তাহলে উপরের মানটার সাথে আমি যদি এন এর স্কোয়ারকে ভাগ করি তাহলে কিন্তু আমরা ওই অরবিট বা কক্ষপথের শক্তি পেয়ে যাব। তারপর আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে বেগ। কিসের বেগ শিখেছিলাম? কোন একটা কক্ষপথে থাকা ইলেকট্রনের বেগ। তাহলে ইলেকট্রন এর ভ্যালোসিটি বা বেগ যদি বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা সূত্র শিখেছিলাম। সূত্রটা কীরকম ছিল? ভি ইজ ইকুয়াল টু কত ছিল? অনেকটা এরকম ছিল, 2.18, তারপর ছিল হচ্ছে ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন ছিল। তো এত মিটার পার সেকেন্ড ছিল। খেয়াল করে দেখো তো আমাদের এখানে কিন্তু এনটাকে আবার লাগছে, এবং এনটা কি? অবশ্যই অরবিটের সংখ্যা বা বলা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো ইলেকট্রনের বেগও আমরা বের করতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ইউজ করে। আরও কিছু জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে আমরা রেডিয়াস বের করতে পারি, বা বলা যায় কোনো একটা অরবিটের বা কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি। এবং রেডিয়াস বের করার একটা সূত্র ছিল, সূত্রটা অনেকটা এরকম ছিল, আর অফ এন ইজ ইকুয়াল টু উপরে কী ছিল 0.529, যেগুলো আমরা সবগুলো কিন্তু ধরে ধরে পড়েছিলাম আমাদের আগের ক্লাসগুলোতে, ডিভাইড বাই জেড ইন্টু এন স্কোয়ার, এবং এটার ইউনিটটা ছিল কি? অ্যামস্ট্রং ইউনিট। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এনের যে ব্যবহারটা সেটা হচ্ছে, আর এন হচ্ছে কি? অবশ্যই প্রধান কোয়ান্টাম নাম্বার। এবং আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা, সেটা বের করার সূত্র কিন্তু আমরা মোটামুটি সবাই কিন্তু জানি, সেটা ছিল কি? এমভিআর বোরের সূত্র অনুসারে ইজ ইকুয়াল টু কত ছিল? NH ডিভাইড বাই 2π। তাহলে খেয়াল করো উপরে যে এনটা আছে সেটাও কি? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে। তো আমরা আলটিমেটলি এরকম সবগুলো জিনিসের কিন্তু সংখ্যা জানতে পারি যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা জেনে থাকি। এবং আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে উপশক্তি স্তর, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এবং আমি যদিও পরবর্তীতে এটা আলোচনা করবো, মানে এখন তাও আমি একটু লিখে দিই, উপশক্তি স্তর বা বলা যায় সাবশেলের সংখ্যাও কিন্তু জানতে পারি। সাবশেল বা কোনো একটা পরমাণুতে উপশক্তি স্তর কয়টা থাকে সেটার সংখ্যাটাও হচ্ছে কি? এন। এবং উপশক্তি স্তর জিনিসটা আসলে কি সেটা আমরা এখন জানবো। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাসিমোটাল কোয়ান্টাম সংখ্যা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমরা তো দেখেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন কিন্তু ঘোরাফেরা করতে পারে, যেটাকে আমরা প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করতাম। বাট কোনো একটা শক্তি স্তরে বা কোনো একটা 3D স্পেসে ইলেকট্রন কীভাবে ঘুরে, বা কোন শেপ নিয়ে ঘুরে, বা কোন আকৃতিতে ঘুরে, সেটা আমাদের প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং এই কোয়ান্টাম সংখ্যার প্রথম প্রবর্তন করেন সামারফিল্ড নামক একজন বিজ্ঞানী। এবং এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম সংখ্যা। দ্যাট মিনস কৌণিক ভরবেগের যেই কোয়ান্টাম সংখ্যা আছে সেটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে কোনো একটা ইলেকট্রন যে কোনো একটা শক্তি স্তরে থাকা অবস্থায় কোন কোন পথ ফলো করে এবং কোন কোন শেপে সে ঘুরে। তো সেটা দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4টা শেপ দেওয়া আছে, এবং প্রত্যেকটা শেপের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বেসিক্যালি এল দিয়ে প্রকাশ করা হয়, বা বলা যায় এল এর কিছু নির্দিষ্ট সংখ্যা থাকে, এবং অনেক আগে এটাকে কে দিয়ে প্রকাশ করা হতো, বাট বর্তমানে এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রকাশ, এবং আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে বেসিক্যালি 3টা স্পেসিফিক জিনিস বুঝতে পারি। একটা হচ্ছে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে, দ্যাট মিনস পরমাণুতে যে ইলেকট্রনগুলো ঘুরে কোন একটা শক্তি স্তরে, সেই শক্তি স্তরগুলো কিন্তু আবার অনেকগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এর মানে যদি তুমি একটা বাসায় থাকো তাহলে বাসায় কি অনেকগুলো রুম থাকবে, তাহলে বাসাটা হচ্ছে তোমার শক্তি স্তর, রুমগুলো হচ্ছে কি উপশক্তি স্তর। অথবা আমি যদি একটা দেশের কথা বলি, একটা দেশে কি অনেকগুলো বিভাগ থাকে, তাহলে দেশটা হচ্ছে কি শক্তি স্তর, এবং ওই বিভাগগুলো বা ডিস্ট্রিক্টগুলো কি উপশক্তি স্তর। তাই যদি হয়ে থাকে তাহলে একটা নির্দিষ্ট শক্তি স্তরের ভাগগুলো হচ্ছে উপশক্তি স্তর, এবং ওই উপশক্তি স্তরকে আমরা প্রকাশ করি সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এবং এই উপশক্তি স্তরের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এই ঘোরার ফলে যে কোনোভাবে ইলেকট্রন ঘুরতে পারে বা ইলেকট্রন চলাচল করতে পারে। আমি ঘোরা না বলে চলাচলের কথা বলি। তাহলে এই চলাচল করাটা একটা নির্দিষ্ট শেপের হয়ে থাকে। বিষয়টা হচ্ছে কীরকম, যে তুমি যদি প্রথমে দেখো এল এর মানটা 0, এর মানে এল যখন 0 হবে এটা আমাদের নির্দেশ করবে ইলেকট্রনটা এরকম বৃত্তাকার একটা ত্রিমাত্রিক দিক বিন্যাস করে ঘোরাঘুরি করে। দ্যাট মিনস আমি যদি বলি এটা হচ্ছে পরমাণু কেন্দ্র একদম মাঝখানে, এবং তার চারপাশে ইলেকট্রনগুলো ঠিক এরকমভাবে
বৃত্তাকার একটা পথ ধরে ঘুরবে এবং বৃত্তাকার একটা পথ মানে হচ্ছে কি ইলেকট্রনের যেই চলাচলের পথটা সেটা হবে একটা গোলকের মতো বা স্পিয়ারের মতো। আবার আমি যদি বলি এল এর মান যদি 1 হয় বা সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে ইলেকট্রনটা কোনো একটা শক্তি স্তরে ঠিক এরকম ডাম্বেল আকার শেপে ঘুরবে। দ্যাট মিনস এই ডাম্বেলের সবগুলো জায়গায় ইলেকট্রনের উপস্থিতি আমি পাবো যদি আমরা পরমাণুতে ইলেকট্রনকে সার্চ করতে থাকি। তার মানে এটা এই না যে এখানে টোটাল ইলেকট্রনটা আসলে একটা ডাম্বেল, বা এটা এই না যে এখানে টোটাল গোলকটা কি হচ্ছে একটা ইলেকট্রন। বেসিক্যালি এরকম গোলাকার একটা পথে বা এরকম ডাম্বেল আকার একটা পথে ইলেকট্রনটা চলাচল করতে থাকবে কোনো একটা শক্তি স্তরে থাকার সময়, এবং ওই শক্তি স্তরে যখন ডাম্বেল আকৃতির রূপ দিবে তখন সেটাকে আমরা 1 বলি, আর যখন গোলকের মতো রূপ নেবে সেটাকে আমরা তখন 0 বলি। তারপর ইলেকট্রনটা নির্দিষ্ট একটা তলে, খেয়াল করে দেখো, এটাকে তুমি যদি ওয়াই অক্ষ ধরো আর এটাকে যদি তুমি জেড অক্ষ ধরো তাহলে ওয়াই জেড তলে ডাবল ডাম্বেল শেপে এরকম ইলেকট্রন ঘুরতে থাকবে। তো এরকম অনেকগুলো তলে ইলেকট্রন ঘুরতে পারে, তো তখন আমরা বলবো কি এল এর মানটা হচ্ছে 2। আর যখন খুবই কমপ্লেক্স ওয়েতে ইলেকট্রনটা ঘোরাঘুরি করবে তখন সেটা হচ্ছে কি এল এর মান 3 এর জন্য। এবং এখানে আমরা যেটা বলি সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে সেটা প্রকাশ করতে পারি এবং কোনো একটা শক্তি স্তরের আকৃতিকে আমরা প্রকাশ করতে পারি। যেমন তুমি যদি এটার দিকে তাকাও তাহলে দেখতে পাবে ইলেকট্রনটা মোটামুটি গোলাকার একটা পথ পরিভ্রমণ করছে, এবং এই ক্ষেত্রে আমি কিন্তু শক্তি স্তর সম্পর্কে ধারণা পেতে পারি যে ওই শক্তি স্তরটা হয়তো এরকম গোলাকার হবে। তারপরে এখানে শক্তি স্তর যে গোলাকার এটা আসলে শেপকে বোঝায়। তাহলে শেপ বা আকৃতি এই জিনিসটা কাজ করে কি নিয়ে? এল দিয়ে। বাট আমি যদি সাইজ বা আকারের কথা বলি তাহলে এটা আসলে কাজ করবে প্রধান শক্তি স্তর বা এন নিয়ে। তার মানে আমরা যে প্রধান শক্তি স্তরটা পড়েছিলাম বা বলা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা যে পড়েছিলাম এন, এটা দ্বারা কোনো একটা পরমাণুর আকার বা সাইজকে বোঝায় যে পরমাণুটা কতটুকু ছোট বা কতটুকু বড়, আর ওই পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো কোন শেপ ধরে বা কোন আকৃতিতে বা কোন আকৃতির পথ ধরে ঘুরছে সেটাকে প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দিয়ে। আবার একটা ইলেকট্রনকে যখন পরমাণুর যে কোনো একটা জায়গায় পাওয়া যায় তখন ওই জায়গাটাকে বলা হয় অরবিটাল। তাহলে আমি যদি বলি ইলেকট্রন যে এখানে নির্দিষ্ট গোলাকাকৃতির একটা পথ ধরে ঘুরছে বা এখানে ডাম্বেলাকার পথ ধরে ঘুরছে, তাহলে এই পথগুলোই কি আসলে অরবিটাল না? অবশ্যই অরবিটাল। তার মানে অরবিটালের যে শেপ বা অরবিটালের যে আকৃতি সেটা আমরা প্রকাশ করতে পারি এল দিয়ে। তার মানে সমস্ত কিছুর আকৃতি প্রকাশ করা হয় এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে, এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটা শক্তি স্তরের জন্য থাকে। দ্যাট মিনস এর মানে এই না যে এল এর মান 0 হলে সেটা প্রথম শক্তি স্তর হবে বা এল এর মান 1 হলে সেটা দ্বিতীয় শক্তি স্তর হবে, তা না। প্রত্যেকটা শক্তি স্তরের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকে। তো এখন আমরা দেখি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার সিস্টেম কি। এটার মান হচ্ছে এন মাইনাস না, এটা হচ্ছে 0 থেকে n-1 এতটুকু পর্যন্ত ভ্যালু হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার, এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য আমরা এই সিস্টেমটা কাজে লাগাই। এবং তাই যদি হয়ে থাকে, আমি জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দিই, ধরো এন এর মান হচ্ছে 4, তাহলে এল এর মান আসলে কি হবে? এল এর মান হবে 0 থেকে শুরু করে n-1 এতটুকু পর্যন্ত। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি 0 থেকে শুরু করে n-1 কত? 4-1, দ্যাট মিনস 3। তাহলে এল এর আমরা এখানে 4টা মান পাবো, 0, 1, 2, 3, কারণ 0 থেকে শুরু হয়েছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, এন এর মান যত থাকে এল এর আমরা ঠিক ততগুলো মান পাবো। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের টোটাল 4টা মান আমরা এখানে পেয়েছি, এবং এখানে এল এর যে প্রত্যেকটা মান আমরা পেয়েছি এদের জন্য কিন্তু আলাদা আলাদা কিছু ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলি বা এই মানগুলো বা এই নামগুলো নিয়ে আমরা একটু পরে জানবো। তার আগে আমি তোমাদেরকে আরেকটা বাস্তব উদাহরণ দেখাই। তো বাস্তব উদাহরণটা হচ্ছে এরকম, আমরা ধরে নিলাম পরমাণু কেন্দ্র হচ্ছে একদম মাঝখানে, এবং আমরা ওই পরমাণুতে অনেকবার ইলেকট্রনকে সার্চ করলাম। সার্চ করার পর বা খোঁজার পর আমরা এরকম একটা অবস্থা পেয়েছি বা অনেকগুলো ডট পেয়েছি। তো এই ডটগুলো আসলে কি নির্দেশ করে? এই ডটগুলো তুমি যদি একটু ভালো করে দেখো একটা গোলাকার আকৃতি নির্দেশ করে বা একটা গোলকের মতো কিন্তু আকৃতি নির্দেশ করে, এবং এই নির্দিষ্ট গোলকের বাউন্ডারির বাইরে কিন্তু আমরা তেমন একটা ইলেকট্রনকে দেখতে পাচ্ছি না। এবং আমি বলেছিলাম এই গোলকের ভিতরে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গাটাতে কি থাকে? সবচেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন থাকে। তো যখন কোনো একটা পরমাণুর কোনো একটা শক্তি স্তরে আমরা ইলেকট্রনকে সার্চ করি, যদি ওই ইলেকট্রনটা এরকম একটা গোলাকাকৃতি শেপ নিয়ে তার কক্ষপথটাকে দেখায়, তখন আমরা এটাকে বলি অ্যাস উপশক্তি স্তর। তার মানে উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার নিয়ে। তাহলে অ্যাস হচ্ছে আমাদের এই শেপটা, তাহলে অ্যাসের শেপটা হচ্ছে কি? গোলাকার। এবং অ্যাস যখন আমাদের উপবৃত্তাকার মানে উপশক্তি স্তরের নাম হয় তখন সেজন্য এল এর মানটা 0 ধরা হয়। তার মানে এল এর মান যখন 0 হবে তখন আমরা ওই উপশক্তি স্তরের নাম দেব কি? অ্যাস। এবং অ্যাসের কিন্তু একটা ফুল মিনিং আছে, এটাকে বলা হয় শার্প।
তাহলে এস দ্বারা আমাদের শার্পকে বোঝানো হয়। এখন এই যে এখানে এসের যেই আকৃতিটা আমরা দেখলাম বা শেপটা যে আমরা দেখলাম, এই শেপটা আসলে কিসের মতো? গোলকের মতো বা স্পিয়ারের মতো। কেন আমরা গোলক বলেছি? কারণ আমাদের পরমাণুটা হচ্ছে কি অবশ্যই 3D। তাহলে কোনো একটা শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো এরকম 3D কক্ষপথ ধরে বা 3D একটা স্পেসে চলাচল করবে, তখন ওই ইলেকট্রনের উপশক্তি স্তরটাকে আমরা বলবো এস উপশক্তি স্তর। তাই যদি হয়ে থাকে, আচ্ছা আমি এটা একটু সরিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমাদের নিচে আরও কিছু ছবি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এস উপশক্তি স্তর, এবং এস উপশক্তি স্তরটা হয় শুধুমাত্র এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য। আর এস মানে হচ্ছে কি? এস মানে হচ্ছে শার্প। এখন আমি যদি বলি এটা শুধুমাত্র যে কোনো একটা শক্তি স্তরের জন্য কিন্তু প্রযোজ্য, অর্থাৎ আমি যদি আরও অনেকগুলো শক্তি স্তরের জন্য এসটাকে দেখি, তাহলে আমরা এরকম একটা ছবি পাবো। খেয়াল করে দেখো, যদি আমাদের একটা মাত্র শক্তিস্তর থাকে, দ্যাট মিনস প্রথমে যদি এন এর মান ধরি, তারপরে যদি এল এর মান ধরি, তাহলে আমাদের কম্বিনেশনটা হচ্ছে 1s। এর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যাই তো প্রধান বা প্রধান শক্তিস্তরকে বোঝায়। যদি আমাদের কোনো একটা পরমাণুতে একটা শক্তিস্তর থাকে, তাহলে ওই একটা শক্তিস্তরের মধ্যে যদি এস উপশক্তিস্তর অনুসারে ইলেকট্রনটা ঘুরতে থাকে বা চলতে থাকে, তখন ইলেকট্রনটা এরকম একটা বৃত্তাকার, এবং এটাকে তুমি স্পিয়ার বলতে পারো বা গোলকের মতো আকৃতির একটা পথ অতিক্রম করবে। তাহলে একদম মাঝখানে কি থাকবে? অবশ্যই নিউক্লিয়াস থাকবে, যদিও দেখা যাচ্ছে না মাঝখানে। তো তোমরা বুঝতে পারছো যে মাঝখানে এখানে নিউক্লিয়াস আছে। এখন আমি যদি ওই পরমাণুর মধ্যে জাস্ট দুইটা শক্তিস্তর তৈরি করি, দ্যাট মিনস প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তাহলে আমাদের এন এর মান হবে কি 2। বাট সেক্ষেত্রে যদি আমি বলি যে প্রত্যেকটি শক্তিস্তরে এস উপশক্তিস্তর রয়েছে বা এল এর মানটা হচ্ছে আমাদের 0, তখন আমাদের পরমাণুর কন্ডিশনটা দাঁড়াবে এরকম। তার মানে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ প্রথম অবস্থানে কিন্তু একটা গোলক পাচ্ছি আমরা, মানে একদম নিউক্লিয়াসের খুব কাছাকাছি জায়গায় একটা গোলকের মতো অবস্থান পাচ্ছি, এবং তার কিছুটা দূরে আরেকটা গোলকের মতো কিন্তু একটা অবস্থান পাচ্ছি। তাহলে দ্বিতীয় গোলকের মতো অবস্থানটা আমাদের কিসের জন্য দায়ী? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেই কক্ষপথ আছে তার জন্য দায়ী, এবং প্রথম গোলকটা হচ্ছে আমাদের প্রথম যে কক্ষপথ আছে তার জন্য দায়ী। তাহলে এটা হচ্ছে আমাদের 2s এতটুকু ওরিয়েন্টেশনে কোনো একটা পরমাণুর অবস্থান। যদি আমি এখানে কক্ষপথ 3টা করি, তাহলে এন এর মান হচ্ছে 3। আর যদি প্রত্যেকটা কক্ষপথে এস অরবিটাল না এস উপশক্তি স্তর যুক্ত ইলেকট্রন যদি থাকে, তাহলে তারা এরকম একটা পথ তৈরি করবে। প্রথমে একটা গোলক, তারপরে বাইরের দিকে আরেকটা গোলক, তারপরে বাইরের দিকে আরেকটা গোলক। তার মানে 3টা গোলকের মতো বা 3D পথ অতিক্রম করবে আমাদের ওই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো। তাহলে আমি যদি খুব সিম্পল ওয়েতে বলি, একটা পরমাণুতে যতগুলো কক্ষপথ থাকুক না কেন, সেটা আসলে নিউক্লিয়াস থেকে কোনো একটা ইলেকট্রনের দূরত্ব বা পরমাণুর যে সাইজ আছে সেটাকে নির্দেশ করে। যেমন 1 যখন হয় এন এর মান, তখন পরমাণুটা হয় কি ছোট বা স্মল, দেখে বুঝতে পারছো। এন যখন হয় 2 এর মান, এটা হচ্ছে মিডিয়াম একটা সাইজের পরমাণু, তার মানে এটা আসলে সাইজ নির্দেশ করে এন এর মানটা। আর এন যখন 3, এটা আসলে একটা বিগ সাইজ। কিন্তু আমাদের ইলেকট্রনটা যখন কোনো একটা শক্তিস্তরে থাকবে, সে আসলে কিভাবে ঘুরবে, কোন পথ অনুসরণ করে ঘুরবে, ওই পথটাকে নির্দেশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দ্বারা। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এল আসলে মানে এল যখন 0 হবে তখন এসটা কি হবে? একটা শার্প হবে। মানে এল যখন 0 তখন ওই উপশক্তি স্তরটাকে আমরা এস বলবো। আর এস এর যে আকৃতি সেটা কীরকম? অবশ্যই গোলকের মতো। তাই আমরা এখানে ইলেকট্রনের যে চলার পথ সেটাও কীরকম দেখতে পাচ্ছি? গোলকের মতো দেখতে পাচ্ছি। তারপর আরেকটা বাস্তব ছবি দেখি, সেটা হচ্ছে পি উপশক্তি স্তরের ইলেকট্রনের যাত্রাপথ। তো ইলেকট্রনটা যখন কোনো একটা শক্তি স্তরে থাকা অবস্থায় পি উপশক্তি স্তরে থাকবে, তখন সে কিন্তু এরকম ডাম্বেল শেপে যাত্রা করবে। তার মানে তুমি যদি কোনো একটা শক্তি স্তরে থাকা ইলেকট্রনকে সার্চ করতে থাকো বা অনেকবার যদি খুঁজতে থাকো, এবং সেটা যদি পি উপশক্তি স্তরে থাকে, তাহলে তুমি এরকম একটা শেপ পাবে, এবং মনে করবে কি আমাদের ইলেকট্রনটা এরকম একটা ডাম্বেল আকার শেপের মধ্যেই আবদ্ধ। তার মানে তুমি যতবারই সার্চ করো না কেন, প্রত্যেকবারই তুমি ইলেকট্রনের সবগুলো সার্চ রেজাল্টগুলোকে যদি ডট ডট পয়েন্টের মাধ্যমে যুক্ত করো, তাহলে তুমি দেখবে এরকম একটা ডাম্বেল শেপ। তখন তুমি সহজেই বুঝতে পারবে যে আমি যে ইলেকট্রনগুলোকে সার্চ করেছিলাম বা খুঁজেছিলাম, তারা অবশ্যই পি নামক একটা উপশক্তি স্তরে রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যখন পি নামক উপশক্তি স্তর থাকবে, তখন এল এর মানটাতে ধরা হচ্ছে 1। এবং পি বলতে কিন্তু আমরা প্রিন্সিপালকে বুঝে। দ্যাট মিনস যখন তুমি পি উপশক্তি স্তর নিয়ে কাজ করবে, এটার যে ফুল ফর্ম সেটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল উপশক্তি স্তর মানে হচ্ছে পি, যেখানে আমাদের এল এর মানটা 1 থাকে। যেমন আমরা আগের ছবিতে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু এল এর মান 0 যখন করেছি, এটা কিন্তু এস হবে। এল এর মান যখন 1, এটা হচ্ছে পি। আর এল এর মান যখন 2, এটাকে আসলে টি উপশক্তি স্তর বলা হয়। আর এল এর মান যখন 3, সেটাকে আসলে এফ উপশক্তি স্তর বলা হয়। যেখানে ডি এর যে ফুল মিনিং সেটা হচ্ছে ডিফিউজড। আমি একটু লিখে দিই। ডি মানে হচ্ছে
ডিফিউজড, এবং এফ যেটা সেটা মানে হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে এখানে প্রত্যেকটা উপশক্তি স্তরে কিন্তু আলাদা আলাদা নাম আছে। এস মানে হচ্ছে শার্প, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, টি মানে হচ্ছে ডিফিউজড, এবং এফ মানে হচ্ছে কি ফান্ডামেন্টাল। আচ্ছা, ফান্ডামেন্টাল হবে। এখন আমি যদি এল এর মান আরও বাড়াই তাহলে কি হবে? আমরা তো এখানে এল ইজ ইকুয়াল টু 3 পর্যন্ত দেখেছি, বা এফ উপশক্তি স্তর পর্যন্ত দেখেছি, তাই না? তো আমি যদি এল এর মানটা আরেকটু বাড়াই, দ্যাট মিনস এল এর মান যদি আমি 4 করি, এটাকে বলা হয় আমাদের কত? এটার নাম হচ্ছে গিরার্ড। আচ্ছা, এটার নামটা আমি একটু ভুলে গিয়েছিলাম, সমস্যা নেই। জি, আচ্ছা, এটাকে হচ্ছে জি দিয়ে প্রকাশ করা হয়, এবং এল যখন 4 হয় এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, আর জি মানে হচ্ছে GIRADE, গিরার্ড। তো এটা অবশ্যই তোমাদের জন্য নতুন। তারপর এল এর মানটা আমি যদি হুট করে 5 বানিয়ে দিই তখন কি হবে? এটাকে বলা হয় জি এর পর কি এইচ, তার মানে এটা হচ্ছে আমাদের এইচ, এবং এইচ দ্বারা আসলে এখানে হারমোনিকে বোঝায়। তারপর এল এর মানটা যদি আমি 5 না বানিয়ে 6 বানাই তখন কি হবে? এইচ এর পর কি আছে? এইচ এর পর আছে হচ্ছে আমাদের আই। খেয়াল করে দেখো, এগুলো কিন্তু সিকোয়েন্স ওয়াইজ হয়েছে যদিও, বাট এদের আলাদা আলাদা নাম আছে। আই মানে হচ্ছে ইনটেন্সিফাইড। আচ্ছা, আমি ঠিক মতো লিখি, ইনটেন্সিফাইড। তো খেয়াল করে দেখতে পাচ্ছ, আমরা আমাদের সারা জীবনে মাত্র 4টা উপশক্তি স্তরের নাম জেনেছিলাম, এস, পি, ডি, এফ, বাট এদের পরও কিন্তু আরও 3টা আছে। দ্যাট মিনস GHI। জি মানে হচ্ছে গিয়ার্ড, এইচ মানে হচ্ছে হারমোনি, এবং আই মানে হচ্ছে কি ইন্টেন্সিফাইড। এবং মজার কথা হচ্ছে কি, তুমি এন এর ভ্যালু বা প্রথম কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যা খুশি করতে পারো, বাট এই যে এখানে এন এর ভ্যালু বা সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু এগুলো কখনোই চেঞ্জ হবে না। দ্যাট মিনস তুমি চাইলে এন এর মানটা 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 যে কোনো জিনিস বসাতে পারো, বাট এল এর মানটা সবসময় ফিক্স থাকে। কীভাবে ফিক্স থাকে আমি যদি বলি, প্রথমে আমরা 1 বসালাম যেটা হচ্ছে এন এর মান বা প্রথম কোয়ান্টাম সংখ্যা, তারপর আমরা এস বসালাম যেটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমি যদি আবার 2s বসাই, 3s বসাই পরপর, খেয়াল করে দেখো এখানে এস এর মান 0 থাকবে, এখানে এস এর মান 0 থাকবে, এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা হিসাবে এস এর মানটা 0 থাকবে। তারপর আমি যদি এখানে 2p বসাই, আবার এখানে যদি 3p বসাই, এখানে কিন্তু সেম কাজ করবে। দ্যাট মিনস 3 এর জন্য p চেঞ্জ হবে না, অথবা 2 এর জন্য কিন্তু p চেঞ্জ হবে না, সবসময় আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা সেম থাকবে। তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে দ্যাট মিনস এল, ওর ভাগ সংখ্যা সবসময় প্রধান কোয়ান্টাম সংখ্যার সমান হয়। দ্যাট মিনস তুমি যদি সূত্র থেকে দেখো, এল মানে কি 0 থেকে n-1, তার মানে আমি এখানে এল এর কয়টা ভাগ পাচ্ছি? যদি আমি এন এর মানটা 4 ধরি, এল এর আমি ভাগ পাচ্ছি কিন্তু 4টা। তার মানে এই যে এল এর যে ভাগ সংখ্যা, এটা কিন্তু সবসময় আমাদের এন এর সংখ্যার সমান হবে বা এন এর মানের সমান হবে। বাট এন এর যে মান এটা কখনোই এল এর মানের সমান হবে না। এল এর মান বলতে আমরা এল এর শেষ মানটাকে বুঝি। যেমন আমাদের n = যখন 4 হয়, তখন এল এর যে শেষ মানটা সেটা কিন্তু 3 হয়। তার মানে 4 এবং 3 কি সমান না? তার মানে এল এর মান বলতে আমরা ওর সর্বোচ্চ মানটাকে বুঝি। দ্যাট মিনস লাস্ট যে মানটা আছে সেটা, এটা কখনোই আমাদের প্রথম কোয়ান্টাম সংখ্যা বা এন এর মানের সমান হবে না। বাট এল এর যে ভাগ সংখ্যা আছে, যেমন এখানে 4টা ভাগ, সেটা অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার সমান হবে। তো এবার আমরা আরেকটা উপশক্তি স্তরের যে আকৃতি আছে সেটা দেখব, সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর বা ডিফিউজড। তো সেটাকে দেখার জন্য আমরা আবারও আগের স্লাইডে চলে আসি, মানে পরের স্লাইডে। এখানে দেখতে পাচ্ছি আমরা এস দেখেছি, পি দেখেছি, এবং আমরা যদি ডি দেখতে চাই তাহলে ডি এর অবস্থাটা হচ্ছে কি অনেকটা এরকম। তাহলে আমরা তো দেখেছিলাম ডি কিভাবে থাকে, 2টা ডাম্বেল শেপ আকারে থাকে প্লেনের মধ্যে। তো আমি সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা ধরো, এটা একটা ডাম্বেল শেপ, এবং এটা হচ্ছে আরেকটা ডাম্বেল শেপ, এবং এখানে কিন্তু একটা ডাম্বেল শেপ, এখানে একটা ডাম্বেল শেপ। তাই ঠিক তোমরা বুঝতে পেরেছো যে যদি কোনো একটা পরমাণুতে কোনো একটা শক্তি স্তরে থাকা ইলেকট্রনকে আমি যদি খুঁজতে থাকি, এবং ওই ইলেকট্রনটাকে সার্চ করার পর যদি আমি দেখি ওই ইলেকট্রনগুলোর ডট ডট পয়েন্ট ঠিক এরকম হয়েছে, তখন আমি বলতে পারবো ওই ইলেকট্রনটা সত্যিকার অর্থে ডি উপশক্তি স্তরে উপস্থিত আছে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে ফাইনালি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এস, পি, ডি, এফ, জি, এইচ, আই এগুলা যারা ছিল সবাই আসলে এক একটা উপশক্তি স্তর। এবং আরেকটা ভুল ধারণা বলে দিই, তোমরা অনেকে এদের সবাইকে অরবিটাল হিসেবে চিনো। দ্যাট মিনস তোমরা অনেকে এদেরকে অরবিটাল মনে করো, বাট এটা টোটালি ভুল। অরবিটাল এগুলো না, অরবিটাল আমরা পরবর্তীতে জানবো যখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়বো। তো আমরা আপাতত যে উপশক্তি স্তরগুলো পড়েছি তাদের নামগুলো হচ্ছে কি আমাদের এস, পি, ডি, এফ, জি, এস, আই। তারপর আমরা এখন আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কোনো একটা পরমাণুতে যখন একটা নির্দিষ্ট কক্ষপথে
বা একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন যাবে তখন ইলেকট্রনটা একটা নির্দিষ্ট শক্তি ফলো করে যায়, সেটা হচ্ছে n+l এই রুল অনুসারে, যেটা আমরা আরও পরে জানবো। জাস্ট এখানে একটু ধারণা দিয়ে রাখছি, সেটা হচ্ছে কোনো একটা কক্ষপথের জন্য কিন্তু আমাদের n এর মানটা ফিক্সড, আর n যদি ফিক্সড হয় ওর জন্য কিন্তু l এর মানটাও ফিক্সড হবে। আর n+l বলতে কিন্তু কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যে ঢুকবে সে ঢোকার শক্তিটাকে বোঝায়। দ্যাট মিনস কোনো একটা উপশক্তি স্তরের জন্য যদি n+l এর মানটা কম হয় তাহলে সেখানে ইলেকট্রন আগে যাবে, আর n+l এর মানটা যদি বেশি হয় তাহলে সেখানে ইলেকট্রনটা পরে যাবে। তো এখন এটা আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পারি যে আমাদের মানে মেইন টার্গেটটা হচ্ছে কি এন এর কোন কোন ভ্যালুর জন্য আমরা এলকে পাবো, বা বলা যায় এন এর পর আমি যখন এলটাকে বসাবো তাহলে কোন কোনভাবে আমরা বসাতে পারবো। তো সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো n=1 মানে কি একদম কম শক্তি স্তর, বা যেখানে আমাদের শক্তি স্তরের যে শক্তিটা সেটা কম থাকে, এবং n=l মানে 1 হলে আমি একটু হিসাব করতে পারি n যদি 1 হয় এল এর মান কি অবশ্যই 0 থেকে শুরু করে n-1, তাহলে n-1 মানে কি 1-1, তাহলে 0 থেকে শুরু করে 0, তার মানে 0 থাকছে। আর এল এর মান যখন 0 থাকবে তখন আমি জানি এটাকে শার্প বলা হয় বা অ্যাস উপশক্তি স্তর বলা হয়। তাহলে এন যখন 1 ওর জন্য শুধুমাত্র অ্যাস উপশক্তি স্তর কাজ করে, তাই তুমি প্রথম শক্তি স্তরে কেবলমাত্র অ্যাস উপশক্তি স্তরকে পাবে। তো সেটাই এখানে দেওয়া আছে, n=1 এর জন্য আমাদের কেবলমাত্র 1s এতটুকু পাবো। তারপর আমি যদি n এর মানটা 2 বসাই, তুমি আলটিমেটলি দেখতে পাচ্ছি, আমি জাস্ট হিসাবটা করে দিই, n এর মান যখন 2 হবে আমাদের l এর মানটা কি হবে 0 থেকে শুরু করে n-1 হবে, তাই না? তাহলে n-1 মানে কি 2-1, তাহলে আমাদের এখানে কয়টা থাকছে আসলে এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 0 থাকছে, আরেকটা হচ্ছে 1 থাকছে। তাহলে খেয়াল করো n এর মান যখন 2 বা দ্বিতীয় কক্ষপথ যখন থাকবে ওই দ্বিতীয় কক্ষপথে কিন্তু আমরা দুইটা উপশক্তি স্তর পাবো, এবং প্রথম উপশক্তি স্তরটা কেমন হবে আমাদের 0 বা s, আরেকটা উপশক্তি স্তর কেমন হবে 1 বা p। তাই হচ্ছে দেখো এখানে 2s আছে 2p আছে যখন আমরা n=2 করেছি। তারপর আমি যদি n=3 করি তখন আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি sও আছে আমাদের, pও আছে, আবার আমাদের dও আছে, তিনটাই কিন্তু আমাদের এখানে আছে, এবং তোমরা এটা হিসাব করে বের করতে পারবে। আবার n এর মানটা যখন 4 করব তখন কিন্তু আমাদের 4টা উপশক্তি স্তর থাকবে, যেমন 4s, 4p, 4d এবং 4f। এখন এদের মাঝে কার শক্তি বেশি কার শক্তি কম এটা তুলনা করা হয় আসলে n+l এর রুলস অনুসারে। এবং আমি যদি জাস্ট দুইটা জিনিস দেখি তোমাদেরকে দেখাই কনফিউশন দূর করার জন্য। ধরো তুমি 3d নিলে এবং আরেকটা হচ্ছে 4s নিলে। আমি যদি বলি 3d এবং 4s এই দুটোর মধ্যে ইলেকট্রন কোনটাতে আগে যাবে, তুমি হয়তো দেখে বলতে পারো যা শক্তি কম ইলেকট্রন তো সেখানে যাবে, তাই না? সেখানে আগে যাওয়ার কথা। তাহলে তুমি এখানে 3 দেখছো, তৃতীয় শক্তি স্তরে শক্তি কম, চতুর্থ শক্তি স্তরে শক্তি বেশি, তাই ইলেকট্রন আগে এখানে যাওয়ার কথা, তারপর ইলেকট্রন এখানে যাওয়ার কথা। আসলে ব্যাপারটা তা হয় না। আমি যদি n+l রুল অনুসরণ করি তাহলে হবে 3 মানে হচ্ছে কি n, তাহলে n এর মান হচ্ছে 3, d মানে হচ্ছে কি l, এবং d এর জন্য আমরা n এর মান কত জানি 2 জানি, তাই না? 2ই তো, তাই না? 0 1 2, হ্যাঁ 2 হবে। তাহলে এই টোটালটা মান আসছে কত 5 আসছে। আবার আমি যদি 4s এর জন্য বের করি, n হচ্ছে 4, s হচ্ছে কি 0, তাহলে এখানে আমরা 4 পাচ্ছি। তাই আমরা দেখতে পাচ্ছি 3d এর যে শক্তি এটা আসলে বেশি থাকে 4s এর চেয়ে। তার মানে 4s এর মধ্যে ইলেকট্রনটা আগে যায় এবং 3d তারপর হচ্ছে পরে যায়। এবং এই বিষয়টা আসলে আউটবাউ রুলস এবং আউটবাউ রুলস নিয়ে আমরা এখন তেমন একটা বিস্তারিত জানবো না। আমি জাস্ট এখানে তোমাকে যে 1s 2s 3s এগুলো বের করা হয় কিভাবে সেটা বের করার জন্য এই সিস্টেমটা দেখিয়েছি। তাই তোমরা এই ছোট্ট যে ডায়াগ্রামটা আছে এখান থেকে কিন্তু সহজে বুঝতে পারো কোনটা কোনটা পসিবল আর কোনটা কোনটা পসিবল হবে না। যেমন আমি যদি বলি 2f, এটা কি পসিবল হবে? হবে না, তুমি এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো। তারপরে আমি যদি বলি 3f, এটাও কিন্তু পসিবল হবে না। তারপর আমি যদি বলি 2d, এগুলো কিন্তু পসিবল হবে না। তাহলে তোমরা সহজেই এই n+l এটা ছাড়াও সিম্পলি তুমি n এর মান আর l এর মান এদেরকে ইউজ করে বের করে ফেলতে পারো যে তোমার কোন জিনিসগুলো পসিবল হয় আর কোন জিনিসগুলো পসিবল হয় না। তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে কি যদি আমাদের n এর মানটা 1 হয় তখন তার মধ্যে কিন্তু শুধুমাত্র 1s এটাই থাকবে। n এর মানটা যখন 2 হয় তার মধ্যে কিন্তু n এর মান 1 হওয়ার জন্য যারা যারা থাকবে তারাও থাকবে। দ্যাট মিনস তোমাকে যদি আমি বলি কক্ষপথের সংখ্যা বা প্রধান কর্ণ সংখ্যা হচ্ছে 2, তাহলে তুমি বুঝবে ওই 2 এর ভেতরে আসলে এই 3 জন সবাই থাকবে। তার মানে ওই 2 যখন n এর মান হবে তখন আমাদের 2pও থাকবে, 2sও থাকবে, 1sও থাকবে। সেমভাবে আমাদের n এর মানটা যখন 3 হবে তখন তার মধ্যে কিন্তু 3 জনই থাকবে। দ্যাট মিনস 3 জন বলতে আমি ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবাইকে বোঝাচ্ছি, যেখানে আমাদের 4sটা হচ্ছে বাদ যাবে। তার মানে n=3 মানে কি
কোনো একটা পরমাণুতে কক্ষপথ সংখ্যা 3, তাহলে ওই পরমাণুতে অবশ্যই প্রথম কক্ষপথ আছে, দ্বিতীয় কক্ষপথ আছে, তৃতীয় কক্ষপথও কি আছে। আবার প্রত্যেকটা কক্ষপথের জন্য কিন্তু আমাদের এরকম সহকারী কক্ষপথ বা বলা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা কাজ করে। তো সেক্ষেত্রে আমরা n=3 এর জন্য কিন্তু এই সবগুলো ভ্যালুকে পাবো। কয়টা ভ্যালুকে পাবো আমি জাস্ট একটু গণনা করি, সবগুলো মুছে দিই। তাহলে আমরা n=3 এর জন্য কাকে কাকে পাবো, 1s কে পাবো, 2s কে পাবো, 2p কে পাবো, 3s কে পাবো, 3p কে পাবো, 3d কে পাবো। এই কয়েকটা জিনিসকে কিন্তু আমরা পাবো। এটা কিন্তু আমরা আগের স্লাইডে কিন্তু দেখেছিলাম, খেয়াল করে দেখো। এটা যেহেতু আমাদের 3s মানে কি n=3, তো n=যদি 3 হয় তাহলে তার কিন্তু প্রথম কক্ষপথ থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রথম কক্ষপথ বলতে আমরা প্রথম অরবিটকে বুঝি, বা প্রথম বা নিউক্লিয়াসের কাছাকাছি ত্রিমাত্রিক একটা অবস্থানকে বুঝি। তারপর তার এই যে দ্বিতীয় কক্ষপথটাকে দেখতে পাচ্ছি, যেখানে ইলেকট্রনের ডেনসিটি ঘন। আর আমরা ফাইনালি তৃতীয় কক্ষপথটাকেও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা কক্ষপথের মধ্যে আমি যদি প্রথম কক্ষপথের কথা বলি, নিউক্লিয়াসের কাছাকাছি যেটা, তার মধ্যে কেবলমাত্র 1s কাজ করে। দ্বিতীয় কক্ষপথের মধ্যে কিন্তু 1s কাজ করবে, 2s কাজ করবে, 2pও কাজ করবে। তৃতীয় কক্ষপথের মধ্যে কিন্তু 1s কাজ করবে, 2s কাজ করবে মানে হচ্ছে কি এদের উপস্থিতি থাকবে। আমি বিষয়টাকে একটু অন্যভাবে বলি, যে ওদের উপস্থিতি থাকবে, নট কাজ করবে আসলে। তো এখানে আমাদের 3s থাকবে, 3p থাকবে, 3dও থাকবে। তাহলে আমি দেখতে পেলাম যে 3 নম্বর কক্ষপথের জন্য আমরা এতগুলো কি পাচ্ছি, জিনিস পাচ্ছি, যেগুলোর উপস্থিতি আমরা পাই। এবং এদের প্রত্যেককে আসলে উপশক্তি স্তর হিসেবে বলা হয়। দ্যাট মিনস 1s মানে হচ্ছে কি প্রথম কক্ষপথের s উপশক্তি স্তর, 2s মানে কি দ্বিতীয় কক্ষপথের s উপশক্তি স্তর। তাহলে আমরা একদম 3 নম্বর কক্ষপথের জন্য এখানে টোটাল 1 2 3 4 5 6 6টা উপশক্তি স্তরের অবস্থান পেলাম। দ্বিতীয় কক্ষপথের জন্য এখানে টোটাল 3টা উপশক্তি স্তরের অবস্থান পেলাম। আর প্রথম কক্ষপথের জন্য আমরা একটা উপশক্তি স্তরের অবস্থান পেলাম। তাই আমি যদি কখনো 4-এর কথা বলি, দ্যাট মিনস পরের স্লাইডে দেখাই, যদি আমি n=4 এর কথা বলি, তাহলে আমরা এই যে এই পাশে আমরা যতগুলো জিনিস এঁকেছি সবাইকে পেয়ে যাব। কারণ n=4 মানে কি 4টা কক্ষপথ, 4টা কক্ষপথের মধ্যে আমরা প্রত্যেকটা উপাদানকে পাবো। কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা জিনিসকে পাবো। তাহলে এটা কনফার্ম যে n=যদি 4 হয়, তাহলে l এর কয়টা ভাগ পাবো, 4টা ভাগ পাবো। প্রত্যেকটা ভাগের মধ্যে আমরা সবগুলো মান পেয়ে টোটাল 10টা উপাদান এখানে পাবো। তারপর যেটা দেখব সেটা হচ্ছে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে যে সমস্ত সংখ্যাগুলো বের করা যায়। তো আমরা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে এলকে বুঝেছি, এবং এল এর কিন্তু অনেকগুলো ভাগ ছিল, SP, D, F, G, H, I, তাই না? তো আমরা এখন করব কি, আমরা ধাপে ধাপে দেখব যে সহকারীর প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কী কী জিনিস আমরা বের করতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা সাবশেলকে বের করতে পারি। আমি জাস্ট একটু ইংলিশে লিখছি। সাবশেল মানে হচ্ছে কি উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তরের সংখ্যা কত, এল। এবং এই এলটা কি প্রধান মানে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নম্বর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়েও আমরা সাবশেল সংখ্যাটাকে বের করতে পারি। একটা শক্তি স্তরে যে কয়টা উপশক্তি স্তর থাকবে বা সাবশেল থাকবে, সেটাই হচ্ছে কি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে কতগুলো শেপ আছে একটা সাবশেলের মধ্যে, সেই শেপের সংখ্যাকেও বের করতে পারি। দ্যাট মিনস সাবশেলের যে শেপ আছে, শেপ মানে হচ্ছে কি তার কয়টা আকৃতি আছে, সেই আকৃতির সংখ্যাও কি এলের সংখ্যা। তার মানে আকৃতি কখনো গোলাকার হতে পারে, কখনো ডাম্বেল আকার হতে পারে। গোলাকার না বলে আমি এটাকে কি বলবো, হ্যাঁ গোলাকারই তো বলা যায়, কারণ গোলকের মতো আকার। তো ওই সমস্ত শেপগুলো কিন্তু আমরা বের করতে পারি। তারপরে প্লেনের মধ্যে যদি ডাম্বেল হয়, সেটা ছিল ডি উপশক্তি স্তর। তার মানে এল আসলে একই সাথে শেপকে নির্দেশ করে, যে কোনো একটা সাবশেল বা উপশক্তি স্তরে কয়টা শেপ থাকবে সেগুলোকে। তারপর আমরা আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগকে বের করতে পারি, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমি বের করতে চাই, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার কিন্তু একটা সূত্র আছে এলকে ইউজ করে। সূত্রটা খুবই সহজ, তোমরা মনে রাখতে পারো। প্রথমে একটা রুট ওভার দিবে, তারপরে এল দিবে, তারপর L+1 দিবে, এবং এটাকে তুমি গুণ করবে প্ল্যাঙ্কের ধ্রুবক h ডিভাইড বাই হচ্ছে আমাদের 2π। তো এটা হচ্ছে আমাদের নতুন একটা সূত্র, যেটা আমাদের কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগকে বের করার জন্য কাজে লাগে। এবং এখানে দেখতে পাচ্ছ এল এর কিন্তু স্পেসিফিক একটা ভ্যালু আছে। তার মানে তুমি এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা ইউজ করে সহজেই এই ভ্যালুটা বের করতে পারবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, কোনো একটা উপশক্তি স্তরের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে সেটা তুমি বের করতে পারবে। এবং উপশক্তি স্তরে আমি যদি বলি ম্যাক্সিমাম ইলেকট্রন ইন উপশক্তি স্তর মানে হচ্ছে সাবশেল, ইংলিশে লিখছি। এর মধ্যে সর্বোচ্চ যে কয়টা ইলেকট্রন আছে সেটাকে বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 × 2l + হচ্ছে 1, যেখানে l হচ্ছে কি
সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, উপশক্তি স্তরের মধ্যে কিন্তু অরবিটাল থাকে। আর অরবিটাল মানে কি, পরমাণুর যে সমস্ত স্থানে অতিরিক্ত বেশি পরিমাণে ইলেকট্রনকে পাওয়া যায় সেই অবস্থানটা। তাহলে উপশক্তি স্তর এক জিনিস, অরবিটাল সংখ্যা কিন্তু আরেক জিনিস। এবং আমি যদি বলি অরবিটাল সংখ্যা বা অরবিটাল নাম্বার, এটা আমরা এলকে ইউজ করে বের করতে পারি। তাহলে অরবিটালের সংখ্যাটা হবে কি, জাস্ট তুমি ইলেকট্রন সংখ্যা থেকে 2 সরিয়ে দেবে, থাকবে কি 12+1। তাহলে এটা হচ্ছে কি আমাদের অরবিটাল সংখ্যা। আর অরবিটাল নিয়ে বিস্তারিত কিন্তু আমরা এখনও জানিনি, আমরা জাস্ট ইনিশিয়াল পর্যায়ে আছি। আমরা অরবিটালকে জানবো যখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়বো। তো এই কটা জিনিস আমরা কিন্তু সহজে বের করতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। এখন আমি তোমাদেরকে আরও কয়েকটা জিনিস বের করে দিই। সেটা হচ্ছে মাঝে মাঝে এটা তোমাদের কাজে লাগতে পারে, যে বিভিন্ন সাবশেলের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে বা কৌণিক ভরবেগ যে আছে সেটা বের করা। তো আমি যদি বলি এস উপশক্তি স্তর, ওর জন্য আমি এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করব কোন সূত্র ইউজ করে, এই সূত্রটা ইউজ করে। আমি টুইস্টটা দিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাই যদি হয়ে থাকে তাহলে এস এর জন্য এল এর মান কত, 0। আর এল এর মান যদি 0 হয় তাহলে আমাদের কৌণিক ভরবেগ, যেটাকে আমি কি দিয়ে প্রকাশ করব, কিছু একটা দিয়ে প্রকাশ করলাম, মানে সূত্রটা তো এটা আমরা প্রকাশ না করে সূত্র লিখে ফেলি। সূত্র অনুসারে আমাদের ভিতরে এল এর মান হচ্ছে 0, এটা হবে 0+1, আর এখানে হবে কি h/2π। তো আমরা এস উপশক্তি স্তরের জন্য তার কৌণিক ভরবেগটা বের করছি। তো আমি এল এর মানটা যদি বসে, এখানে কত হবে, 0-র সাথে গুণ করলে টোটালটা 0, তার মানে 0 হবে। তো আমি বলতে পারি এস উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রনের যে কৌণিক ভরবেগটা আছে সেই কৌণিক ভরবেগটা 0, অথবা এস উপশক্তি স্তরের কৌণিক ভরবেগটা হচ্ছে 0। তারপর আমি যদি পি এই উপশক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে এল এর মানটা হচ্ছে কি 1। তাহলে সূত্রের মান বসিয়ে দিই, 1+1, তারপর হচ্ছে h/2π হবে। তাই যদি হয় হিসাব করলে কত হয়, 2√2 হবে। তো ভাগ করলে হবে কি h/2 π। তো এই বিষয়টা আমাদের এখানে থাকছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমি যদি ডি উপশক্তি স্তরের জন্য বের করতে চাই, এল এর মানটা হচ্ছে 2, তাহলে সূত্র বসাই, ভিতরে কি হবে 2+1 হবে, আর এটা গুণ যাবে h/2π এর সাথে। আর এটা যদি আমি হিসাব করি কত হবে, হিসাব করলে আসছে হচ্ছে কত, 3 × 6, √6, হ্যাঁ √6 তো হয়, √6 h/2π। তো এটাকে তোমরা ইচ্ছে করলে আরও ভাঙতে পারো, এটা তোমাদের ব্যাপার, সমস্যা নেই। আর আমি যদি এফ উপশক্তি স্তরের জন্য বের করতে চাই, এর ইকুয়াল টু কত, এখানে এল এর মানটা হচ্ছে আমাদের এখানে 3। তাহলে আমি যদি মান বসাই কত পাবো, মান বসালে পাবো হচ্ছে √3 × 3+1, এবং এটাকে আমি গুণ করবো কার সাথে, h/2π এর সাথে। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা কত পাবো, 3×4 = 12, তাহলে √12 h/2π। তাই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে আমরা এল এর মানটা চেঞ্জ করার সাথে সাথে প্রত্যেকটা উপশক্তি স্তরে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কিন্তু বের করতে পেরেছি। তো এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হ্যাঁ আমরা কৌণিক ভরবেগটা নিয়ে একটু কাজ করবো। তার আগে আরেকটা জিনিস বলি, এখানে একটা লাইন লিখেছিলাম আমি, যেটা আমার এইমাত্র নজরে পড়লো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন সাবশেল। খেয়াল করে দেখো, একটা উপশক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ এতগুলো ইলেকট্রন থাকতে পারে, বাট আমি কিন্তু এখানে নর্মাল ইলেকট্রনের সংখ্যা লিখিনি, সর্বোচ্চ লিখেছি। তার মানে অবশ্যই সেখানে মিনিমাম ইলেকট্রনও থাকতে পারে, এবং সে মিনিমাম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0। তাহলে এটা মনে রাখবে যে কোনো একটা উপশক্তি স্তরে যদি সর্বোচ্চ 2 × 12+1 সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে সর্বনিম্ন ইলেকট্রন থাকবে কিছুই না, দ্যাট মিনস 0 থাকবে। তারপরে যেটা করার কথা সেটা হচ্ছে আমি একটু তোমাকে কৌণিক ভরবেগ সম্পর্কে আইডিয়া দিই। আমরা যেখানে কিছু কৌণিক ভরবেগ বের করেছিলাম, এই কৌণিক ভরবেগগুলো আমরা কোথায় বের করেছিলাম, যখন ইলেকট্রনটা উপশক্তি স্তরে ছিল। তাহলে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রন নর্মাল শক্তি স্তর বা কক্ষপথে থাকলে বা শক্তি স্তরে থাকলে যে কৌণিক বেগ দিবে, উপশক্তি স্তরে থাকলে কিন্তু একই কৌণিক বেগ দিবে না। ব্যাপারটা কীরকম, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং ওর চারপাশে হচ্ছে আমাদের ইলেকট্রনটা ঘুরছে নির্দিষ্ট কিছু কক্ষপথে। তো আমি এখানে একটা কক্ষপথ আঁকছি জাস্ট বোঝানোর জন্য। তো এই যে একটা কক্ষপথ আঁকছি, যদিও আমি বৃত্ত ভালো আঁকতে পারি না, জাস্ট ধরে নাও তোমরা এটা একটা সুন্দর বৃত্ত, ওকে। তো এই বৃত্তকার পথে আমি যদি একটা ইলেকট্রনকে দেখাই, তাহলে সেই ইলেকট্রনটা হচ্ছে ধরো এখানে আছে, এবং এই ইলেকট্রনটা অবশ্যই কী করছে, ঘুরছে। আর তোমরা জানো এটা আসলে 2D না, এটা হচ্ছে 3D। তো আমরা তর্কের খাতিরে আর কি ধরে নিলাম হচ্ছে এখানে 2D ছবিটা, যেহেতু হাত দিয়ে আমি 3D ছবি আঁকতে পারি না। তো ইলেকট্রন যখন এখানে ঘুরছে একটা নির্দিষ্ট কৌণিক গতিতে, তখন তার কিন্তু একটা কৌণিক ভরবেগ কাজ করবে। ইলেকট্রনের ভর তুমি ধরে নাও হচ্ছে m,
এবং ইলেকট্রনের যে রৈখিক বেগ, ধরো এই বরাবর রৈখিক বেগ কাজ করে, তোমরা যেন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা ইলেকট্রনের রৈখিক বেগ কিন্তু তার স্পর্শক বরাবর কাজ করে। তাহলে তার যেই কৌণিক ভরবেগ হবে সেটা হচ্ছে mvr। আর মানে হচ্ছে কি ইলেকট্রনটা যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তো mvr এর মানটা কত হবে h/n/2π। এটা আমরা মোটামুটি বোরের তত্ত্ব থেকে জেনেছিলাম। এবং এই কৌণিক ভরবেগটা শুধুমাত্র ইলেকট্রনটা যখন কক্ষপথ বরাবর ঘুরে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওই সময়টাতে কাজ করবে, অন্য কোনো সময় কাজ করবে না। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের ঘোরার জন্য কৌণিক ভরবেগ। এবং এক্ষেত্রে আমরা যেটাকে ইউজ করে থাকি সেটা হচ্ছে প্রধান কর্ণ সংখ্যা বা এনকে। বাট আমি একটু আগে যে সূত্রগুলো তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, এটা দিয়ে কিন্তু আমরা এই কৌণিক ভরবেগটাকে বের করতে পারবো না। সেটার জন্য আমরা অন্য কৌণিক ভরবেগটাকে বের করি। সেটা কীরকম, আমি আবারও সেম জিনিসটা আঁকছি। মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে হচ্ছে একটা যে কোনো শক্তিস্তর বা কক্ষপথ, এবং এই কক্ষপথে থাকা অবস্থায় কোনো একটা ইলেকট্রন এখনও ঘুরছে। বাট এখন ইলেকট্রনটা যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, সে কিন্তু আবার নিজে নিজে অন্যভাবেও ঘুরতে পারে। কীভাবে ঘুরতে পারে, সে নিজের চারপাশে একটা সার্কুলার মোশন তৈরি করে, বা নিজের চারপাশে সে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ব্যাপারটা আমি যদি দেখাই অনেকটা এরকম। তো আমি এখানে একটা পথ এঁকেছি, এবং এই পথটা হচ্ছে কি ইলেকট্রন তার নিজের চারপাশে এভাবে ঘুরতে থাকে। তো আমি যদি এই ঘূর্ণনটা কমপ্লিট করি, দেখতে অনেকটা স্প্রিংয়ের মতো হবে। তারপর ইলেকট্রনটা আবার এখানে আসবে। তার মানে ইলেকট্রনটা করছে কি, সে তার নিজেকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথ নিয়ে এভাবে ঘুরছে। কখনো ইলেকট্রন এখানে থাকে, কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, আবার কখনো এখানে থাকে। তো আমি এখানে যে ডটগুলো দিচ্ছি, এক একটা ডট কি ইলেকট্রনের অবস্থান। তাহলে সে একই সাথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এবং নিজেকে কেন্দ্র করে সে ঘুরছে, মানে নিজের চারপাশে একটা, এটাকে বলা হয় সেলফ রোটেশন। তো এখন ইলেকট্রনটা যখন এরকম ছোট ছোট বৃত্তাকার পথ ধরে ঘুরছে, অবশ্যই তার মধ্যে কি থাকবে, আরও একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে বা কৌণিক ভরবেগ থাকবে। এবং ওই কৌণিক ভরবেগটাকে আমরা বের করি কোন সূত্র দিয়ে, √L × L+1 × h/2π। তাহলে চিন্তা করে দেখো, আমাদের এখানে ভালোভাবে বুঝতে হবে কৌণিক ভরবেগ আসলে দুই ধরনের। একটা হচ্ছে নিজেকে কেন্দ্র করে ঘুরলে যে কৌণিক ভরবেগ হয় সেটা, আর আরেকটা হচ্ছে আমাদের মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করলে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কৌণিক ভরবেগটা হয় সেটা। তো এই দুটো কৌণিক ভরবেগের কিন্তু পার্থক্য আছে। এবং আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে কৌণিক ভরবেগটা বের করেছি, তার জন্য কিন্তু আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কাজ করে না, তার জন্য আমাদের সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা কাজ করে। তারপর ইলেকট্রন কিন্তু আরও এক ধরনের ভরবেগ দেয়, এবং সেটা একটু দেখি। ধরো আগের মতোই আমরা এখানে নিউক্লিয়াস আঁকলাম, এটা হচ্ছে আমাদের কেন্দ্রে থাকা পজিটিভ চার্জ, এবং তার চারপাশে আমাদের একটা কক্ষপথ রয়েছে। এবং আমি কক্ষপথটাকে আগের মতোই আঁকছি সেম সাইজের। এটা হচ্ছে আমাদের তিন ধরনের মোমেন্টাম বা কৌণিক ভরবেগ দেখায় ইলেকট্রন। এখন ইলেকট্রনটা করছে কি, আমি জানি যে এই ইলেকট্রনটা একই সাথে দুইটা কাজ করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, নিজের অক্ষের চারপাশে কেন্দ্র করে ঘুরে। এবার আমি ইলেকট্রনটাকে বড় করে দেখাচ্ছি। তো এটাই ধরে নাও তোমার হচ্ছে সেই বিখ্যাত ইলেকট্রনটা। এখন এই ইলেকট্রনটা যেহেতু দুই ধরনের কৌণিক ভরবেগ নিয়ে যাচ্ছে, সে কিন্তু আবার নিজে নিজে ঘুরছে। দ্যাট মিনস আমি যদি ইলেকট্রনের প্যাট ভেদ করে একটা নির্দিষ্ট অক্ষ আঁকি, ধরো এই হচ্ছে আমাদের একটা অক্ষ, ইলেকট্রনটা করছে কি এই অক্ষর চারপাশে এখন ঘুরছে, তার মানে সে এখন নিজে নিজে ঘুরছে। তখন আমাদের আরেকটা মোমেন্ট কাজ করে, যেটাকে বলা হয় স্পিন মোমেন্টাম বা ইলেকট্রনের ঘূর্ণনের জন্য তৈরি যেই ভরবেগটা আছে সেটা। এবং এই ক্ষেত্রে আমাদের এই ঘূর্ণনটা কিন্তু ত্রিমাত্রিক হতে পারে, তাই না? সে এই অক্ষ ভেদ করে ঘুরতে পারে, আবার এই অক্ষ বরাবর ঘুরতে পারে, আবার এই অক্ষ বরাবর ঘুরতে পারে। দ্যাট মিনস তুমি অক্ষগুলোকে কি ধরতে পারো, XYZ অক্ষ ধরতে পারো। তার মানে এখানে আমাদের একটা মোমেন্টাম কাজ করে, বা আমি যদি বাংলায় বলি ভরবেগ কাজ করে, যেটা হচ্ছে কি অবশ্যই কৌণিক ভরবেগ, যেহেতু সে ঘুরছে। তো এই তিন ধরনের ভরবেগ নিয়ে আসলে ইলেকট্রন কাজ করে, এবং এই ভরবেগটা হয় শুধুমাত্র ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিনের জন্য। আমরা যেরকম স্পিন বলের কথা বলি, ঘূর্ণন বল, তো ওই স্পিনের জন্য আমাদের ইলেকট্রনের ভরবেগটা কাজ করে। তো এদের মধ্যে থেকে প্রথম ভরবেগটা শুধুমাত্র বের করা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে, আর দ্বিতীয় ভরবেগটা বের করা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। আর ফাইনালি তৃতীয় ভরবেগটা বের করার জন্য আমাদের আরেকটা কোয়ান্টাম সংখ্যা দরকার হয়, সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর, যেটা আমরা ভবিষ্যতে কোনো একটা সময় জানবো।